সায়ন ব্যানার্জি, what should I call you? মানে বামফ্রন্টের নেক্সট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফলে যেটা ক্লোজ চ্যাপ্টার তা নিয়ে আলোচনা করে কোনো লাভ ওকে, গট ইট। কেন পার্সোনাল গিয়ে বোঝাবে আমি বুঝতে কেন আমি পারি। বললাম এবার পরিবর্তন হবে তুমি ভাবছো যে মানে ভোটের আমরা যে শূন্য যে কথাটা বলা হয় সেটা কি চেঞ্জ হতে পারে? এবার অবশ্যই হবে, তুমি আশাবাদী সেটা নিয়ে যথেষ্ট? অবশ্যই। সায়নদা, সময়ের সাথে তো আয়ও বেড়েছে, এটা একটা যুক্তি হতে পারে। নো, তোমার বাড়তে পারে, আমার বাড়তে পারে। এখানেই যখন তুমি এই কথাটা বলবে নিচে কমেন্ট আসবে, তোরা নেতাজিকে কি বলেছিলিস, তুমি জানো কি আসবে কবে। হ্যাঁ, বাট কথা হচ্ছে দুটো। তোরা যখন ছিলিস তোদের জন্যই তো আজকে বিজেপি এবং টিএমসি আসতে পেরেছে। ধর্মের রাজনীতির কারণ তোরা, তার কারণ তোদের সময় হিন্দুদের অত্যাচারিত করতে হয়েছে। ভুল কথা। নমস্কার বন্ধুরা, আজকে আমাদের সাথে রয়েছে বামফ্রন্টের তরুণ প্রজন্মের মুখ অ্যাডভোকেট সায়ন বন্দ্যোপাধ্যায়। দলবদলের ঝড়, বামেদের ইয়ং শিবিরে অসন্তোষ, প্রতিকুর রহমানের তৃণমূলে যোগদান, তৃণমূলের এত বছরে করে চলা ভুল বিজেপি আজকে বাংলায় কতটা প্রাসঙ্গিক, এর সাথে বাংলা বাঁচাও যাত্রার ফলে বামেদের কি আদেও কিছু লাভ হলো, খাতায় কলমে বকলমে কি কিছু লাভ হয়েছে তাদের, আগামী ভোটে বা আগামী নির্বাচনে কি ফল করতে চলেছেন বামেরা, এছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়ের সাথে। দেখতে ভুলবেন না এই এপিসোডটি শুধুমাত্র এসএসএনিকাল পোজে। সায়ন ব্যানার্জি, নমস্কার। সায়নদা, তোমাকে প্রথম প্রশ্ন আমার যেটা থাকবে যে হোয়াট শুড আই কল ইউ, মানে বামফ্রন্টের নেক্সট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা 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 অনেকে বলে, আমি সেই ইয়েতে বলছি তোমাকে। প্রথমত হচ্ছে যে সৌভিক, তোমাকে অনেক থ্যাংক ইউ পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য, এবং তোমার যারা দর্শকরা রয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে, আমি বিশ্বাস করি যে যে যেখানে যে অবস্থায় যত অবধি কাজ করে গেছেন সেটা মানে তিনি একটা সেট অফ এক্সাম্পল অবশ্যই, বাট তার নেক্সট সেই হবে বা কিছু, সেটা কখনোই সম্ভব না। সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, বীরেন্দ্র সেহবাগ, তোমার পাড়ার যিনি গলি ক্রিকেটের সেরা, তিনি গলি ক্রিকেটের সেরা। ঠিক তেমন ভাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মানে মাটিতে পা থাকা উচিত। তোমার প্রশ্ন দেখো, আমিও মানুষ, সাধারণ মানুষ। এখন যে কোনো সাধারণ মানুষকে যদি এরকম একটা সুন্দর প্রশ্ন করা হয়, তার একটু বুক চড়া হওয়ার কারণ আছে। কিন্তু আমি মাটিতে পা রাখতে পছন্দ করি, খুব রিয়ালিটিতে বাঁচতে পছন্দ করি। ফলে আমাকে সায়ন ব্যানার্জি একজন এই সমাজের সাধারণ মানুষের মতোই সাধারণ একজন, সে একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত, তার একটি আইনজীবী সত্তা রয়েছে, তাকে 10টা মানুষ চেনেন, দিস মাচ। এইটা না, এই প্রশ্নটা মানে আমি আজকে মানুষকে রিপ্রেজেন্ট করব। আমার মনে হয় আমি এই প্রশ্নটা করলাম সেখান থেকে যেখানে কিছু মানুষ এই কথাটা বলে, তার জন্য আমি প্রশ্নটা তুলি। আমি এটার মধ্যে আর খাটাবো না তোমাকে, আমি আমার প্রথম ইয়েতে চলে আসবো। কন্টেন্ট আমরা যখনই দেখি সায়ন ব্যানার্জি যে কোনো জায়গায়, এত রাগ কেন তোমার, এত অ্যাগ্রেশন আমরা কেন দেখতে পাই? এটা কি রাজ্যের পরিস্থিতির জন্য না অন্য কোনো কারণ? আমি বরাবরই এরকম। আচ্ছা, আমি প্রথমত বিশ্বাস করি যে একটা যে কোনো যে কিছু বলছে, যাকে 10টা মানুষ শুনছে, তার ভাবনার মধ্যে, তার বলার মধ্যে যদি না কোনো কনভিকশন থাকে, তার যদি না বিশ্বাস থাকে, তা যে তোমার কথা শুনছে সে সেটা কেনই বা শুনবে, বা সে সেটা সত্যি কেন ভাববে? তার মানে এই নয় যে সারাদিন ধরে শুধুমাত্র চেল্লামেল্লি করলেই সেটা ঠিক, আর যারা আস্তে ধীরে সুস্থে কথা বলে সেটা ভুল। যুক্তি এবং তার সাথে দৃঢ়তার সাথে কথা বলা। অর্থাৎ দেখো, মানে তুমি বলতেই পারো যে এই চায়ের কাপটার অর্ধেকটা ফাঁকা আছে, আবার আমি বলতে পারি না অর্ধেকটা ভর্তি আছে। দুটোই ফ্যাক্ট, দুটোই তো ঠিক। বাট যে যেটাই বলছে তার মধ্যে সেই বিশ্বাসটা যেন থাকে, তার মধ্যে সেই কনভিকশনটা যেন থাকে। ফলে আমার ওই কোনো কালেই খুব আস্তে আস্তে কথা বলা বা কোনো কিছু, এই ক্ষেত্রে সেটা হয়ে ওঠেনি। সেটা আমার ন্যাচারাল, মানে বাই ন্যাচারাল। কিন্তু আমি সেটা চেষ্টা করি, আমি যখনই যা কিছু বলি তার মধ্যে যেন কিছু
শিক্ষণীয় থাকে, তার মধ্যে যেন কিছু ফ্যাক্টস থাকে, তার মধ্যে যেন কিছু ইতিহাস থাকে, কিছু বাস্তবতা থাকে, কিছু নতুন কিছু থাকে, তারপর সেই গলার পিচ আপ ডাউন হতে পারে। আর এটা তো গান গাওয়ার বিষয় নয় যে কেউ ভেবে গলার পিচ, ওটা একটা ইনস্ট্যান্ট ইন্টারনাল বিষয়, আবেগ। তাও আমি মানে সেলফ অ্যাসেস করে বলতে পারি আমি আগের থেকে এখন অনেক বেশি, শান্ত হয়েছে। হ্যাঁ অনেক বেশি শান্ত হয়ে ধীর স্থির হয়ে কথা বলি। সায়নদা, মানে আমি এটা কি তোমাকে কোথাও মানুষের সাথে কানেক্ট করতে হেল্প করেছে? মানে এই ইন্টারনাল তুমি যেটা বললে, যেভাবে তুমি কথা বলো, এটা কি কোথাও সাধারণ মানুষের সাথে কানেক্ট করতে হেল্প করেছে? অবশ্যই। যে কোনো মানুষ যারা আউটস্পোকেন হয়, নলেজেবল আউটস্পোকেন, মানে ভাট বকার আউটস্পোকেন, নলেজেবল আউটস্পোকেন, স্বাভাবিকভাবে মানুষ তাদের সাথে অ্যাট্রাক্ট করতে পারবে বা তার সাথে একটা নিজেকে কানেক্ট করতে পারবে। এটা খুব খুব অবভিয়াস একটা বিষয়। এবং আমার মধ্যে এইসব বিষয়তে কোনো ভনিতা নেই। ভনিতা নেই এই কারণে, কারণ অনেকে মনে করেন যে না শুধুমাত্র বলে কি হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বলেই অনেক কিছু হবে এবং আপনাকে বলতে হবে এবং বিশ্বাসের সাথে বলতে হবে। আপনি যেটা ভাবছেন, আপনি যেটা বলছেন, আপনি যেটা করছেন, আপনাকে সেটা কনফিডেন্সের সাথে, দৃঢ়তার সাথে বলতে হবে। সেটাই মূল বিষয়। আর এখন আমি তো খেয়াল করি অনেকে, হ্যাঁ অনেকে সেটা কানেক্ট করেন। এখন দেখো আমি যে কাজের সাথে যুক্ত, এতে কানেক্ট করলেও ব্যক্তি সায়ন ব্যানার্জির তো কোনো লাভ নেই। আমি একটা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, তাতে আমার পলিটিক্সের লাভ হতে পারে, মানে পলিটিক্যাল পার্টির লাভ হতে পারে, কিন্তু অবশ্যই একটা বড় অংশের মানুষ এতে কানেক্ট হয়। আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি। মানে তার মানে এইটাকে ভেবো না যে আমি আমার সাথে অন্য কোনো স্টলওয়ার্ডসদের তুলনা করছি, একদমই নয়। কিন্তু এই যে অনেকে বলে না বক্তৃতা দিয়ে কি হবে, মানুষ শুনতে পছন্দ করে আজ থেকে না, স্বাধীনতার আগে থেকে, যে একজন রাজনৈতিক মানে একজন রাজনীতির চরিত্র, সেই রাজনৈতিক চরিত্র কি বলছেন, খুব অনেক আগে থেকে। এবং দেখো পশ্চিমবাংলা খুব পলিটিক্যাল একটা সোসাইটি, এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল ইটস ভেরি পলিটিক্যাল সোসাইটি অ্যান্ড পলিটিক্স ইজ ইন দ্য ডিএনএ, মানে একদম ক্রোমোজোম ডিএনএ তে ঢুকে বসে আছে পলিটিক্স দেশ স্বাধীনের আগে থেকে। এখন মানে এইটা এখনের বিষয় না। এমন প্রচুর স্টেট রয়েছে যে রাজ্য ইংরেজদের সাথে যখন আমাদের লড়াই হচ্ছে, সেই রাজ্যের কোনো সত্যিই ভূমিকা নেই বা থাকলেও ততাধিক নেই। আবার তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকাও, ওয়েস্ট বেঙ্গলের একের পর এক বিপ্লবীর জন্ম হয়েছে যারা ইংরেজদের ভিত নাড়িয়ে দিয়েছে, নাড়িয়ে দেওয়ার মতো সামর্থ্য দেখিয়েছে। ঠিক তেমন ভাবে তুমি যদি ইতিহাসে ফিরে তাকাও, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু এখান থেকে জেল থেকে মানে গৃহবন্দী করে রেখেছিলেন, ব্রিটিশের চোখে ধুলো দিয়ে তিনি যখন পালালেন, এবং পালিয়ে যাওয়ার পরে তিনি যখন আলটিমেটলি গিয়ে জার্মানিতে পৌঁছলেন, সেই সময়তে তিনি যে সেই সময়তে বেতারের মাধ্যমে দেশবাসীর কাছে বক্তব্য রাখতেন, নেতাজি সুভাষচন্দ্র বসু তো দেশের মধ্যে ছিলেন না, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু যা বলতেন তা তিনি বলতেন বেতারের মাধ্যমে, এবং তা শুনে স্বাধীনতা সংগ্রামীদের মনে এক শক্তির সঞ্চার হতো যে এই লড়াই আমরা লড়বো এবং শেষ অবধি লড়বো। সুভাষচন্দ্র বসু তার আইএনএ নিয়ে কিন্তু আজাদিন বাহিনী নিয়ে যখন আক্রমণ করেন, ব্রিটিশ ইন্ডিয়া আক্রমণ করেন অনেক পরে, কিন্তু তার বহু আগে থেকে তার এই যে বার্তা, তার এই যে বক্তৃতা, সেই বক্তৃতাতে একটা বড় অংশের মানুষকে উজ্জীবিত করে, দেশের মধ্যে প্রাণ সঞ্চয় করতে পারবো অবশ্যই। ফলে বক্তৃতা বা মূল বিষয়গুলোকে অ্যাড্রেস করা বক্তৃতার মাধ্যমে, এটা সত্যিই বড় কাজ। সায়নদা, খুব বিরক্তিকর একটা প্রশ্ন আমি তোমাকে করতে চলেছি, যেটা কিনা তুমি ফেস করবে। এটা না করলে মানুষ আমার উপর রাগ করবে, কারণ এই সময় আমি কেন প্রশ্নটা করলাম না। বামফ্রন্টের বা একাধিক ইয়ং ব্রিগেড যে কথাটা প্রতীক রহমানের সাথে উঠেছে, আমি জানি তুমি বিরক্ত বোধ করবে প্রশ্নটাতে, যে সায়ন ব্যানার্জি কোন পথে, মানে এই একটা যে ঝড় উঠেছে যে সকলেই কি যাচ্ছে অন্য কোনো পার্টিতে, সকলেই কি বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এই প্রশ্নটা তুমি একাধিকবার শুনে থাকবে, আমি তবুও একবার উত্তর চাইবো। দেখো, প্রথম কথা হচ্ছে আমার এতে বিরক্তির কিচ্ছু নেই। তার কারণ আমি খুব বাস্তববাদী একজন মানুষ। যারা বাস্তবে থাকে না, যারা কল্পনার দুনিয়ায় বসবাস করে, তাদের ভাবনার সাথে আমার ভাবনা সত্যি কোনো মিল হতে পারে না। আমি বাস্তববাদী বললাম এই কারণেই, কারণ যারা এটা ভেবেছেন তাদের ভাবনার মধ্যে খুব একটা ভুল নেই। কারণ পশ্চিমবাংলার রাজনীতি তো এটা ছিল না, কিন্তু শেষ 10-12 বছর ধরে এটা হয়েছে যে ভোট আসলে রাজনৈতিক দলের নেতারা এক দল ছেড়ে অন্য দলে যাবেন, সেই দলে গিয়ে বিভিন্ন ফেসিলিটি পাবেন,
কেউ ভোটে দাঁড়িয়ে ফেসিলিটি নিয়ে এমএলএ হবেন, এমপি হবেন, অ্যাক্রস দ্য পার্টি লাইন। এটা ঠিক যে সিপিআইএম একমাত্র পলিটিক্যাল পার্টি যে কাউকে কখনো এইভাবে গ্রহণ করেনি, নেয়নি, সিপিএম থেকে গেছে। কিন্তু তৃণমূল বিজেপি দুজনেই, বিজেপি 2021 সালের আগে যোগদান মেলা করছিল, মানে কে কে যোগদান করবে একটা মেলার মাধ্যমে, আলাদা বিষয়। ফলে যারা ভেবেছেন এটা, তাদের ভাবনার মধ্যে খুব একটা অসুবিধা নেই, কারণ তাদের কাছে তারা এটাই শেষ 10 বছর ধরে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন, যদিও আগে এটা ছিল না। এখন স্বাভাবিকভাবে প্রতিকূল, মানে আমরা যেহেতু সেম এজ, যদি বা 3 বছরের বড়, প্রতিকূল স্বাভাবিকভাবেই যখন এই সময়তে যাচ্ছে, একটা বড় অংশের মানুষের মনের মধ্যে এই প্রশ্ন উঠেছে। তার কারণ মনে হয়েছে যে ও যা যা বলছে সেই কথা শুনে মনে হতে পারে যে এর পেছন পেছন আরো অনেকে যেতে পারে। গোটাটা একটা স্পেকুলেশন। তিনি সৃজনদেরও নাম নিয়েছেন ইনফ্যাক্ট, সেই জায়গা থেকে মনে হচ্ছে, এবং মানুষের মাথায় এই প্রশ্নটা আসছে যে বামফ্রন্ট করে ইয়ং ব্রিগেড এরা পাবে কি, এদেরও তো একটা ভবিষ্যৎ রয়েছে প্রতিকূলটি ঘটনাটা দেখে। আমি তোমাকে একটা প্রশ্ন এখানে করব যে প্রতিকূল রহমানের বিষয়টাকে তুমি কিভাবে দেখো ইন্ডিভিজুয়াল? না, আমি ফার্স্ট এটা একটু শেষ করে নিই। প্রথমত গোটাটাই স্পেকুলেশন, মানে বাস্তবতার সাথে কোনো মিল নেই। আর তৃণমূলও একটা ভালো গেম খেলেছে, সেই গেমটা হচ্ছে এটাই, যেটা আমি গেম এই কারণে বললাম কারণ তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি বলতে শুনলাম যে আরো যে সমস্ত যুবকরা বা কম বয়সীরা, তরুণ ব্রিগেড যারা কাজ করতে পারছেন না, তাদেরকে আমি ওয়েলকাম করছি। আসলে একজন যখন যাচ্ছে, এটা একটা কূটনীতি পলিটিক্সে, একজন যখন যাচ্ছে আমি তখন অনেকগুলো দানা ছড়িয়ে দিলাম যে আরো যদি কিছু পাওয়া যায়, কিন্তু আর কিছু পাওয়া যায়নি আলটিমেটলি। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রতিকূলের চ্যাপ্টারকে আলাদা করে নতুন করে বলবার কোনো জায়গা নেই, যা হয়েছে গোটা রাজ্যের মানুষ দেখেছে। কিন্তু আমি একটা কথা বলতে পারি, দেখো এটা আমার ভাবনা, মানে আমি এত মতাদর্শের কথা না বলে খুব সহজ ভাষায় বলতে পারি। পশ্চিমবাংলায় 294 জন এমএলএ নির্বাচিত হবেন আজ থেকে কয়েকদিনের মধ্যে। তুমি 299 জনকে চেনো না, কিন্তু তুমি প্রতিকূলকে চিনতে। এক্স্যাক্টলি। প্রতিকূল এমএলএ ছিল, আমি চিনতাম না, মিডিয়া চিনিয়েছে। মিডিয়া চিনিয়েছে, মেবি মিডিয়া চিনিয়েছে, এটা বলেও ভালো করলে, মিডিয়া চিনিয়েছে। এক্স্যাক্টলি, আমি যেটা পয়েন্ট, এক্স্যাক্টলি, মিডিয়া তোমায় চিনিয়েছে। তাহলে এই 294 জন এমএলএ হওয়া মানেই পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে তুমি রেলিভেন্ট হয়ে থাকবে, ব্যাপারটা এরকম নয়। তুমি সৃজনকেও চিনতে, বলি সৃজনকে তুমি অবশ্যই চিনতে। সৃজন কি এমএলএ না এমপি? কিছুই নয় তো। তাহলে তুমি সৃজনকে চিনলে কিভাবে, বা সৃজনকে তুমি জানলে কিভাবে? ইলেকশনে দাঁড়িয়েছিল আলাদা বিষয়, কিন্তু জেতেনি তো, এমএলএও নয় এমপিও নয়। কিন্তু আমি তোমাকে বলছি 294 জন যে এমএলএ রয়েছে, তুমি সবাইকে চেনো? বা আমরা রেদার আমি সবাইকে চিনি। কার্শিয়াং এর কিছুদিন আগের একজন বিজেপির বিধায়ক তৃণমূলে যোগদান করলো, তার নামই আমরা কেউ তো কখনো শুনিনি। ফলে এমএলএ হলেই বা এমপি হলেই সে পলিটিক্যাল ফিগার খুব রেলিভেন্ট আদার দ্যান ইররেলিভেন্ট, এই ভাবনাটা ভুল। এখন এই ভাবনায় যারা বশবর্তী হয়ে গেছেন, তারা আমার ধারণা তারা মানে পস্তাবেন। আমি এর চাইতে বেশি কিছু বলতে পারি না, কারণ স্রোতের সাথে তো সবাই ভাসছে। আপনাকে লোকে চিনেছে কারণ আপনি স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছিলেন বলে। ফলে সেই দিক থেকে দাঁড়িয়ে একজন ব্যক্তি সে যখন গিয়ে একটা বড় অংশের দলের মধ্যে নাম লেখালো, যেটা হয়তো এখন মোমেন্টামে রয়েছে, আলাদা করে ওকে কি বা পরিচিতি দিতে পারে? মানে আমি খুব ন্যাচারালি বলছি, আমি এত মতাদর্শ বা ইত্যাদি ঘেটে আমি কিচ্ছু বলছি, আমি খুব ন্যাচারাল কথা বলছি। হতে পারে 294 জনের মধ্যে একজন। আচ্ছা, 40 জনের মন্ত্রিসভা, তুমি 40 জনকে চেনো? আমি 40 জনকে চিনি। রাজ্যের কোনো মানুষ 40 জন মন্ত্রীকে চেনে? তাহলে বিষয়টা শুধুমাত্র এমএলএ বা এমপি বা মন্ত্রী হওয়া নিয়ে নয়, বিষয়টা হচ্ছে তোমার পলিটিক্স, তোমার পলিটিক্যাল আইডিয়া, তার মাধ্যমে তুমি মানুষের কাছে তোমার পলিটিক্সের কথা কতটা বলতে পেরেছো, মানুষ তোমাকে কতটা অ্যাকসেপ্ট করেছে। সেটা সবসময় ভোটের প্যারামিটারে হতেও পারে, ভোটের প্যারামিটারে নাও হতে পারে। অনলি দিস মাচ। এবারে তুমি যদি আমাকে বলো যে প্রতিকূলের গোটা এপিসোডকে দেখে আমি কি বলতে পারি, আমি এটুকুই বলতে পারি। ফার্স্ট হচ্ছে যে আমি একটু ইন্টারাপ্ট করছি, এটা কি প্রি প্ল্যান্ড লাগছে না জাস্ট হয়ে গেল? দেখো, প্রথমত হচ্ছে যে তুমি কোন ইয়ারে পাস আউট করেছো কলেজ? আমি পাস আউট করেছি 2018-19। ভেরি ওয়েল। দো ইটস ভেরি পার্সোনাল, আমি খুব বেশি পার্সোনাল তো ওর মধ্যে যাব না। কলেজে থাকতে থাকতে প্রথম প্রেম হয়েছে? যদি হয়ে থাকে, কলেজে থাকতে থাকতে প্রথম প্রেম হয়েছে, হয়েছে মানে কন্টিনিউ? নো 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 নো।
প্রথম প্রেম কন্টিনিউ নয় তো? হুম, হুম। তুমি আর প্রেমিকার খোঁজ রেখেছো? না স্টক করো বলে মনে হয় না। না 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 তো, ফলে যেটা ক্লোজ চ্যাপ্টার তা নিয়ে আলোচনা করে কোনো লাভ ওকে নেই। গট ইট কেন পার্সোনাল গিয়ে বোঝাবে আমি বুঝতে কেন আমি পারি। বললাম না, দেখো মানে পার্সোনালি এই কারণে বোঝালাম, হুম। কারণ আমি আমার জেনারেশন দিয়ে উদাহরণ দিতে পছন্দ করি। Right, right. জিনিসকে তুমি যত সিম্পল করবে মানুষ তোমার সাথে তত বেশি কানেক্ট করবে। তুমি এমন কিছু বললে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে মঙ্গল গ্রহ শুক্র সব ঘুরে টুরে বললে মানুষ বুঝতে পারলো না, তুমি বিশাল তাত্ত্বিক কিছু যায় আসে না। ফলে দেখো ওর একটা সিদ্ধান্ত হয়েছে, ও গেছে। হুম। আমার যেটা মনে হয়েছে, যাওয়ার জন্য এত কিছু ঠুনকো যুক্তি না দিলে পারতো। আমার এটা খুব মানে খুব বেকার লেগেছে, টু বি ভেরি অনেস্ট। মিডিয়া কি বেশি হাইপ করলো না বিষয়? না, মিডিয়া আইপ্যাকের কথা অনুযায়ী কাজ করেছে এবং একটা দারুণ পিআর এজেন্সি কাজ করেছে। সেই পিআর এজেন্সি হ্যাজ ডান আ রিমার্কেবল জব, আমি বিশ্বাস করি। কারণ কার্শিয়াং এর বিজেপির এমএলএও তৃণমূলে যোগদান করেছে, আর সিপিএম এর রাজ্য কমিটির সদস্য তৃণমূলে যোগদান করেছে। খবর হয়নি। তুল্যমূল্য বিচার করলে তুমি দেখবে যে মনে হচ্ছে যেন যে কে কার্শিয়াং এর বিধায়ক নিয়ে কোনো আলোচনাই হয়নি, বাট আলোচনা হয়েছে প্রতিকূলকে নিয়ে। তার কারণ কি? মিডিয়া হাইপ তৈরি করলো। মিডিয়া কিভাবে হাইপ তৈরি করলো? কি মিডিয়ার কাছে গিয়ে বললো হাইপ তৈরি করো? না, আজকের ডেটের পলিটিক্সে পিআর এজেন্সির একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। এটা অনেকে আমরা বুঝতে পারি, অনেকে আমরা বুঝতে পারি না। আমি উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারি, পলিটিক্সের না, ধরো বিং হিউম্যান। সালমান খান কবে বিং হিউম্যান চালু করলেন? সালমান খান বিং হিউম্যান চালু করলেন সেই পিআর এজেন্সির কথা শুনে যখন তার এগেনস্টে হিট অ্যান্ড রান কেস চলে আসলো, Right, right. যখন তিনি হরিণ হত্যার দায়ে তার বিরুদ্ধে যখন অভিযোগ আসলো, ফলে তার ক্লিন ইমেজের জন্য তিনি বিং হিউম্যান, তিনি এতগুলো বাচ্চার দায়িত্ব নেন, তিনি একটা হিউম্যানিটেরিয়ান জায়গা থেকে সোসাইটিকে দেখেন। এইটা হচ্ছে পিআর এজেন্সির কাজ। ফলে এই প্রথম দিন চিঠি লিক হওয়া না চিঠি দেওয়া, দ্বিতীয় দিন সে একটা লেফট পার্টির ভিকটিম, তৃতীয় চতুর্থ দিন হচ্ছে তার সাথে আরো অনেকে ভিকটিম, তারপরের দিন হচ্ছে একটু কান্না, তারপরের দিন হচ্ছে বিমানবাবু ফোন করা, তারপরের দিন হচ্ছে আরেকটু নাটকীয়তা, তারপরের দিন হচ্ছে তৃণমূলের পার্টি অফিসে বসে কার্যত হচ্ছে তোমার মিডিয়া বাইট দেওয়া। এগুলো না স্টেপ বাই স্টেপ উঠেছে, যার ফলে এতটা হয়েছে। হোয়াটসোএভার, আমি একটা জিনিস মনে করি, কারোর যদি মনে হয় না যে কেউ আমি একটা জিনিস করব, তাহলে তার করা উচিত, এবং করা উচিত মানে বিশ্বাসের সাথে করা উচিত। দেখে নেওয়া উচিত কি হচ্ছে না সেটাও নয়, তোমার মনে হয় যে তুমি একটা পডকাস্টের চ্যানেল খুলবে, তুমি পডকাস্টের চ্যানেল খুলবে, তার জন্য তোমাকে তো এখন 100টা হেতু যুক্তি দিতে হবে না। তোমার মনে হয় যে তুমি তৃণমূলে যাবে, যাবে তৃণমূলে, কিন্তু তার জন্য এত রচনা, গরুর রচনা, সরাসরির মতো এত গরুর রচনা, কাদা ছোড়াছড়ি ঠিক আছে, এত গরুর রচনা অপ্রয়োজনীয়। নিজের যে একটা জেন্টলম্যান সুলভ মানসিকতা, জেন্টলম্যান মানে আমি পুরুষ মানুষ বলছি না, আমি তোমাকে বলছি একটা সাধারণ মানুষের যে আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাস যে খুব ঠুনকো, সেগুলো এতে প্রমাণিত। তুমি বলতে চাইছো বামফ্রন্টের ভেতরে কোনো সমস্যা নেই, তার মানে পুরোটাই মিথ্যে? ও যে যুক্তিগুলো দিয়েছে সমস্যা ছাড়া কিছু আছে বলে আমি তো বিশ্বাস করি না। এটাকে এক্সপ্লেন কর। পৃথিবীর কোনো কিছু সমস্যা ছাড়া হবে কিভাবে? সবকিছুতে কনফ্লিক্ট আছে। দেয়ার ইজ কনফ্লিক্ট ইন এভরি সিচুয়েশন, ইন এভরিওয়্যার। মানে তুমি বলছো যে প্রতিকূল যে বিষয়গুলোকে বলেছে সেগুলো কিছুটা অংশ সত্যি? আমি সেটা বলছি না, রাদার আমি এটা বলছি, তুমি যদি আমাকে কনফ্লিক্ট নিয়ে জিজ্ঞেস করেছো, পৃথিবীতে কনফ্লিক্ট ছাড়া কোন মানে বস্তুটা আছে আমি সেটাই বুঝতে চাইছি। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তার কারণ কি? তার কারণ 1, 2, যেখানে হিউম্যান বিংস রয়েছে, যেখানে হিউম্যান ক্রিয়েচার্স রয়েছে, সেখানে তো মানে 10টা মত থাকবে, সেটাই স্বাভাবিক, সেটা তো অস্বাভাবিক নয়। তোমার মনে হচ্ছে যে এই লাইটটা বেশি লাইট আসছে, আমার মনে হচ্ছে না এর থেকে ওই লাইটটা বেশি আসছে। এটা দুটো স্বাধীন মতামত। এই মতামতে কোনো মানে এই মতামতে কোনো কনফ্লিক্টের জায়গা হতে পারে না। একটা ডেমোক্রেটিক সোসাইটিতে সেটাই মতামত। সেই ডেমোক্রেটিক সোসাইটি অনুযায়ী একটা পলিটিক্যাল পার্টি চলে, সেই ডেমোক্রেটিক ধারণাতে একটা দেশ চলে, সেই ডেমোক্রেটিক ভাবনাতে একটা সংসারও চলে, সেই ডেমোক্রেটিক ভাবনাতে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও চলে। এটা কনফ্লিক্ট না, এটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হতে পারে। 1, 2, আমি যতদিন ওকে জেলা কমিটিতে দেখেছি, যেহেতু আমি আরো সেম জেলা কমিটির সদস্য, আমি ওকে কোনোদিন কোনো প্রশ্ন করতে দেখিনি। এই যে ও এত কিছু বললো যে আমি প্রচুর প্রশ্ন করেছি, আই ডোন্ট নো অ্যাবাউট রাজ্য কমিটি, আমি জেলা কমিটিতে ওকে জীবনে কোনোদিন কোনো প্রশ্ন করতে দেখিনি। এসএফআই তেও দেখিনি, সিপিএম এও দেখিনি।
তাই এর চেয়ে বেশি খুলে বলা আমার পক্ষে ডিফিকাল্ট। ইটস মেক সেন্স। হ্যাঁ, ডিফিকাল্ট এই কারণে, কারণ দেখো যে এখন নেই তাকে নিয়ে এগুলো আলোচনা করা বৃথা। সেকেন্ড, অনেক অংশের মানুষের মনে হবে নেই বলে তুমি এখন বলছো। আর 3 নম্বর কথা হচ্ছে, যে আলোচনার কোনো আউটকাম নেই সে আলোচনা বৃথা। আমি এই বিষয়টা হলো মানে তুমি জানো ভালো করে, এটা নিয়ে বলতে কোনো সন্দেহ নেই যে মিডিয়া সামহাও বামফ্রন্টকে দেখায় না, ইরিলেভেন্ট করে রেখেছে এক প্রকার। মিডিয়া ইরিলেভেন্সের কথা বলছি আমি। সেখান থেকে প্রতিকুর রহমানের ঘটনা, এটা কি মানে কোথাও কি একটু লাভই হলো বা সুবিধেই হলো, এই যে একটা লম্বা সময় ধরে চর্চায় থাকলো। এবং আমি একটা তথ্য শুনছিলাম বহুদিন পরে, মোহাম্মদ সেলিমের একটা বক্তৃতায় সামনে অতগুলো মাইক রাখা রয়েছে। না না, সেটা না, এইভাবে দেখা উচিত হবে না। কিন্তু এটা ফ্যাক্ট যে মানে পশ্চিমবাংলার 3টে মূল পলিটিক্যাল পার্টি হিসেবে যদি আমি এখন ধরি, যে তৃণমূল, সিপিএম, বিজেপি, মানে সিকোয়েন্স ওয়াইজ কি তুমি বিজেপিকে 3 নম্বরে রাখছো না 2 নম্বর? না না, মানে আমি পলিটিক্যাল পার্টি, তুমি Okay. তুমি আচ্ছা ঠিক আছে চলো, বিজেপি, তৃণমূল, সিপিএম, সিপিএম, বিজেপি, তৃণমূল, যা খুশি। আমি বলছি 3টে পলিটিক্যাল পার্টিকে যদি তুমি ধরো, কংগ্রেসকে আমি ধরলাম, ধরো যে যা কর্মসূচি করে তা কি সত্যি মিডিয়াতে সমানভাবে আসে? সমানভাবে আসে না। আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিতে পারি। দেখো কেন আমরা এটা বলি, অনেকে বলে না তোমরা বেকার মিডিয়ার উপরে দোষ চাপাও। 2016 সালে আমরা প্রধান বিরোধী দল হলাম। 2011-তে সিপিআইএম প্রধান বিরোধী দল, 2016 সালে জোট প্রধান বিরোধী দল, কিন্তু জোটের যেহেতু কমন কিছু ছিল না তাই জন্য কংগ্রেস প্রধান বিরোধী দল পেল। আব্দুল মান্নান বিরোধী দল নেতা। 2016 সালে যখন প্রধান বিরোধী দলের তকমা পেল কংগ্রেস, আমাদের এমএলএ সংখ্যা তখনও প্রায় 30-33। সেই সময় থেকে মিডিয়া প্রজেকশন শুরু করলো, ঠিক আছে বিধানসভার প্রধান বিরোধী দল ওরা হতে পারে কিন্তু আসল প্রধান বিরোধী দল বিজেপি। আমি তোমাকে এরকম ঘন্টার পর ঘন্টা মিটিং দেখাতে পারি। আজকের ডেটেও হয়তো পশ্চিমবাংলায় কোনো না কোনো বড় মিটিং, মিছিল, কিছু না কিছু হচ্ছে, তাতে মিডিয়ার কোনো, স্বাভাবিকভাবে মিডিয়াতে সে খবর আসছে না, স্বাভাবিকভাবে। তার কারণ দেখো, মিডিয়া পরিচালিত হয় কোন একটা কর্পোরেট হাউসের দ্বারা। সেই কর্পোরেট হাউস, যে কোনো কর্পোরেট হাউস, তার যদি কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকে সে সেটা করবে। আজকের ডেটে তো আরো বেশিই করবে। আগে যে হতো না তা নয়, আগে হতো কিন্তু এতটা পরিমাণ হতো না। ফলে এটা ফ্যাক্ট। মানে আমি তোমাকে আমার এক্সাম্পল থেকে দিতে পারি যে তমলুকে আমি যখন ইলেকশন কন্টেস্ট করছি লোকসভায়, মূলত 3 জন ক্যান্ডিডেট, তো সেই সময়তে আমি ছিলাম, দেবাংশু ছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন। আমি রোজ খবরের কাগজ পড়তাম, রোজ দেখতাম, যদিও বা এটাও ফ্যাক্ট, 1-2টো খবরের কাগজ ডেলি পূর্ব মেদিনীপুরে তমলুকে কি হচ্ছে সিপিএম এর তার একটা করে ছবি ছাপতো। মানে তারা আমাকে কিছুটা প্রেফারও করেছে, আমি অস্বীকার করেছি। কিন্তু অদ্ভুত ভাবে আমি দেখলাম যে দোলের সময়টা আমার এখনো মনে আছে, তৃণমূলের প্রার্থী কলকাতায় ফিরে এসেছেন, বিজেপির প্রার্থী কলকাতায় ফিরে এসেছেন, আমি তমলুকেই আছি। আচ্ছা, 2 দিন ধরে তমলুকে কোনো পলিটিক্যাল খবরই হলো না। যেদিনকে আবার যোগদান করলো দুজনই গিয়ে, মানে মিছিল মিটিং শুরু করলো, সেই দিন দেখলাম খবর হলো আবার প্রচারে অংশগ্রহণ করলেন দেবাংশু এবং অভিজিৎ। আই ওয়াজ দেয়ার, আমি ব্যক্তি আমার কথা বলছি না। ফলে একটা ফেয়ার প্লের জায়গা তো থাকবে, সেটা না আজকে নেই। এবার তুমি বলছো যে প্রতিকূলের ঘটনাতে সিপিআইএম কে এটা লাভবান হলো, দেখো বুস্ট। আমি তোমাকে একটা কথা বলতে পারি, কোনো কমরেডকে হারিয়েই আমরা এই সুবিধা আমরা কখনো পেতে চাই না, কখনোই না। কিন্তু আবার এটাও ঠিক যে যে এই পথটা বেছে নিয়েছে তাকে তো ফিরিয়ে আনার কোনো জায়গা নেই। আবার এটাও ঠিক যে তৃণমূল বা বিজেপির কাছে এরকম একটা ইয়ং জেনারেশন নেই বলেই আজকে তাকে অন্য দল থেকে ইয়ং জেনারেশন নিয়ে আসতে হচ্ছে। আদারওয়াইজ তৃণমূল তো 3 টার্ম ক্ষমতা চালাচ্ছে, মানে সরকার চালাচ্ছে। তো একটা 34-35 বছরের ছেলেকে সিপিএম থেকে নিয়ে গিয়ে কিসের দরকার পড়লো আজকে? তার মানে ইউ আর ইন ক্রাইসিস। একদম তাই। সায়নদা, ভুলটা কোথায় হচ্ছে, মানে তোমাদের ভুলটা কোথায় হচ্ছে, যেখানে আমার বক্তৃতা শুনতে ভালো লাগে, এতজন ইয়ং ব্রিগেডের, আমি যখন দীপশিতারকে দেখছি বা সৃজনদাকে দেখছি বা শতরূপদাকে দেখছি, তোমাকে দেখছি, খুব ভালো লাগছে কথা শুনতে। এবং মানুষ, আমি যেটুকু মিডিয়া অ্যানালিসিস করি তাতে মানুষ তোমাদের শুনতে আগ্রহী, ভালোবাসে, তোমাদের কথা ইন্সপায়ার হয়, কিন্তু সেটা ভোটে কনভার্ট হচ্ছে না কেন? মানে আমি বলছি,
সেইটা কি গ্রাম বাংলার মানুষের সাথে তোমাদের ওই কানেক্টটা কোনোভাবে তৈরি করতে পারছো না? এবং তার সাথে বাংলা বাঁচাও যাত্রা এখানে কোথায় আসছে সিনের মধ্যে, বা কতটা ফলো দায়ী হলো, এটার উত্তর আমাকে ওই যেমন ভাবে প্রথম প্রথম প্রেম বিয়েতে কনভার্ট হচ্ছে না, এটা এক্সপ্লেন করো তুমি, এটা কি হচ্ছে ব্যাপারটা? আজকের ডেটে মানুষ যখন ভোট দিতে যায় সে তখন মানে আমি একটু ইন্টারাপ্ট করে বলি, আমার এই যে তুমি বললে যে ইয়ং ব্রিগেড নেই অন্য কোনো পার্টির, বিজেপি বলো, আমার পলিটিক্যাল আইডিওলজি ব্যক্তিগতভাবে যাই থাকুক, আমি বিশ্বাস করি মিডিয়াতে আমি সেটা আনবো না, কখনোই ইয়ে করতে দিব না, হাবি করতে দিব না। কিন্তু আমি তোমাদের এই ইয়ং ব্রিগেডটাকে যতটা আমার ভালো লাগে বা আমি ভালোবাসি, ততটা আমি কোথাও দেখতে পাই না, ভেরি অনেস্ট। এবার তুমি কন্টিনিউ করো। দেখো, তুমি ভোট দিতে যাচ্ছ, হুম। তুমি দূর থেকে ঠিক ভুল সব জানো, সব বুঝছো, হুম। বাট যখন তুমি ভোট দিতে যাচ্ছ তখন তোমার মাথায় একটা পারসেপশন বিল্ড আপ করেছে, অমুককে ও হারাবে, অমুককে ও হারাবে। আচ্ছা। এর বাইরে কোনো ঠিক ভুল হুম। পাতি কথা। হুম। এই যে এক্ষুনি আমরা মিডিয়া নিয়ে আলোচনা করছিলাম, হুম। যে হোয়াট ইজ দ্য রোল অফ মিডিয়া ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি, হুম। পারসেপশন বিল্ড আপ করে। হুম। মিডিয়া তো সরকার তৈরি করে না, হুম। কিন্তু মিডিয়া পারসেপশন তৈরি করে। যেটা সরকার তৈরিতে হেল্প করে। আর আজকের ডেটে পাবলিক পারসেপশন ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ বিষয়, বিশাল গুরুত্বপূর্ণ বিষয় আজকের ডেটে। ফলে আমি তোমাকে তমলুকের এক্সপিরিয়েন্স দিতে পারি, যে মানুষ আসছেন, হাত ধুচ্ছেন, ভালোবাসছেন, আশীর্বাদ করছেন, তুমি প্রার্থী হিসেবে খুব ভালো, তোমাকে আমরা খুব ভালোবাসি, তোমার দলকেও খুব ভালোবাসি, বাট এই মুহূর্তে আমি তোমাকে ভোট দিতে পারছি না। সেই সময়ের কথা, আমার মনে হয় না 26 এটা হবে। আচ্ছা। কেন বলছেন? আমি তারপরে ভোটের রেজাল্ট বেরোনোর পরে বুঝলাম যে একদল মানুষ ভেবেছিলেন যে তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকে ভোট দেবো, আরেক দল মানুষ ভেবেছিলেন বিজেপিকে হারাতে গেলে আমি তৃণমূলকে ভোট দেবো। এর বাইরে কোনো থার্ড পারসেপশন মানুষের কাছে নেই। এটা আমাদেরও কিছুটা ব্যর্থতা, আমরা করতে পারছি না। এবার তুমি যদি বলো যে তাহলে কি কোনো ঠিক ভুল বা এগুলো কোনো কিছুর কোনোই ভ্যালু নেই, অবশ্যই আছে, বাট এমন কিছু কিছু একটা সিচুয়েশন তৈরি হয়, পলিটিক্যাল সিচুয়েশন, যে সিচুয়েশনে সবকিছু স্থবির হয়ে থাকে, একটা স্ট্যাটাস কোর মতো হয়ে গিয়ে থাকে, যেমন আছে তেমনই থাকছে। এখন আমরা অনেকটা সেরকম একটা সিচুয়েশনের মধ্যে আছি। মোদির বিকল্প মমতা, মমতার বিকল্প মোদি, বিজেপির বিকল্প তৃণমূল, তৃণমূলের বিকল্প বিজেপি। মানে তোমার মাথার মধ্যে একটা পারসেপশন বিল্ড আপ করে দেওয়া হয়েছে, হয় ও নয় এ, নয় এ নয় ও। অর্থাৎ ও যদি খারাপ হয় তাহলে তুমি এর কাছে এসো, এ যদি খারাপ হয় তুমি ওর কাছে যাও। এই পারসেপশনের জায়গাটা আমরা ভাঙতে পারছি না, যেটাকে বলা হয় বাইনারি পলিটিক্স। 2026 ইলেকশনে আমাদের কাছে সবচাইতে বড় চ্যালেঞ্জ এই বাইনারি পলিটিক্সকে ভাঙা। একদম খুব সিম্পল বিষয়। এবং এই যে দেখবে রিলিজিয়াস পলিটিক্যাল সেন্টিমেন্টও আজকে তৈরি হয়েছে, দেখবে তাতেও তৃণমূল আর বিজেপি। আচ্ছা ঠিক আছে, তুমি খুব মুসলিম মানুষদের প্রতি প্রীতি দেখাচ্ছ, আচ্ছা ঠিক আছে, তাহলে একটু তৃণমূল ঘেঁষা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটু হিন্দু সমাজ বা হিন্দু স্বার্থ রক্ষার সম্পর্কে কথা বলছো, তাহলে বিজেপি তাকে কিছুটা একটা পলিটিক্যাল ইনক্লুশনে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আসলে দুটো পলিটিক্যাল পার্টির সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এরা ধর্মের কথা বলে ভোটটা নেবে, ধর্মের কথা বলে ভোটটা নিয়ে তারপর নিজেদের পলিটিক্যাল এজেন্ডাকে এরা বাস্তবায়িত করবে। আমি তোমাকে দুটো উদাহরণ দিতে পারি। প্রথম, তুমি যদি পাকিস্তান যে সময়তে তৈরি হচ্ছে, সেই সময়তে তুমি যদি মোহাম্মদ আলী জিন্নার বক্তৃতা শোনো, উনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন যে পাকিস্তানের সর্বধর্ম সমন্বয়, অর্থাৎ সব ধর্ম সমান হবে পাকিস্তানে। আজকের পাকিস্তান আর সেই দিনের পাকিস্তানের বক্তব্য দুই কি সমান? না, একেবারেই নয়, একেবারেই নয়। আমাকে এটা একটু বলো, তিনি কি সত্যি সেটা চাইতেন? এটাই হচ্ছে মজা। আমি আসছি তোমার এই প্রশ্নটার উত্তরে। 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করলো, মানে বাংলাদেশ যখন তৈরি হলো পাকিস্তান ভেঙে গিয়ে, সেই সময়তে বঙ্গবন্ধুর বক্তৃতা বা বাংলাদেশের যে সংবিধান, ধর্মনিরপেক্ষ সংবিধান এবং সব ধর্ম সমান, তার সংবিধান। আমি তোমাকে 3 নম্বর একটা উদাহরণ দিতে পারি। অটল বিহারী বাজপেয়ীর একটা দারুণ ইন্টারভিউ আছে, সম্ভবত জাভেদ আখতারের সাথে, খুব দারুণ ইন্টারভিউ। জাভেদ আখতার সেখানে ওনাকে জিজ্ঞাসা করছেন যে সেকুলারিজম নিয়ে, যে অটল বিহারী বাজপেয়ী সেকুলারিজমের ফেভার করেন কিনা, অ্যাডভোকেটস করেন কিনা, ইত্যাদি ইত্যাদি। উনি বলছেন যে আমি করি কি না করি সেটা বড় কথা না, ইন্ডিয়া ওয়াজ সেকুলার
ইজ সেকুলার অ্যান্ড উইল বি Will be সেকুলার। এটা আমার কথা না, এটা অটল বিহারী বাজপেয়ীর কথা। আমি তোমাকে এই তিনটে কথা কেন বললাম এই কারণে যে তুমি কি বলছো তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট তুমি কি বিষয়কে ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতা দখল করছো। মোহাম্মদ আলী জিন্নাহ কি বলছেন সেটা ইররিলেভেন্ট হয়ে যায় যখন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা শুধুমাত্র ধর্মীয় কারণেই পাকিস্তান তৈরি হবে, ঠিক সেই কারণেই আমি পাকিস্তান তৈরি করে সে দেশের রাষ্ট্রপ্রধান হব, অর্থাৎ তার মনে হয়তো আছে যে সর্বধর্ম সমন্বয়, আমি উদাহরণ হিসেবেও যদি ধরে নিই হয়তো মনে আছে, কিন্তু তুমি এক্সিকিউট কি করছো, তুমি কোন পয়েন্টকে কি বলবো, তোমার কোন পয়েন্টকে তুমি এক্সিকিউট করে তুমি ওই ক্ষমতা দখল করছো, তুমি যে পয়েন্টকে এক্সিকিউট করে দখল করছো সেটা হচ্ছে একটা ধর্মীয় অ্যাঙ্গেল, যা তোমাকে তুমি যা বলছো আর সেটা হতে দেবে না। বাংলাদেশের ক্ষেত্রে তাই, অলমোস্ট পাকিস্তানের ক্ষেত্রে তাই। ভারতবর্ষের ক্ষেত্রে একটা অন্য বিষয় এই কারণে, কারণ ভারতবর্ষের যে স্ট্র্যাচার, ভারতবর্ষের যা ভাবনা চিন্তা, যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসুক, আমি তোমাকে বলছি আজকে ভারতবর্ষ যা, এই ভারতবর্ষ আজকের ভারতবর্ষ শুধুমাত্র 5-10 বছরের ভারতবর্ষ নয়, যুগের পর যুগ ধরে আমাদের যে ইতিহাস হয়েছে সেই ইতিহাসের পরম্পরা সব মিলে ঝুলে যোগ বিয়োগ হতে হতে আজকের ভারতবর্ষ। তুমি ধর্মনিরপেক্ষতা সংবিধানে লিখলে কি লিখলে না, তার চাইতে বড় কথা হচ্ছে এটাই যে ভারতবর্ষ, ভারত এক্সিকিউশনের দিক থেকে ভারতবর্ষ সেকুলার ছিল, এক্সিকিউশনে ছিল, সেটা সুপ্রিম কোর্টের একটা রিসেন্ট জাজমেন্টেও বেরিয়েছে। দেখো আমি তোমাকে এই কথাটি এই কারণে বললাম যে এই যে তুমি আমাকে বললে যে তোমাদেরকে এত লোকে শুনছি কিন্তু ভোট দিচ্ছে না কেন, ভোট দিতে যাচ্ছে মানুষ তো ওই প্রসপেক্টিভে। এই যে আমি তোমাকে বললাম যে কোন এজেন্ডাতে ভোট করে কেউ রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, তাহলে এজেন্ডা তোমার কি? এজেন্ডা হচ্ছে তুমি খুব স্পেসিফিক এজেন্ডা দিয়ে দিয়েছো, আর তুমি মানুষের মাথায় একটা বাই ক্যামেরাল লেজিসলেচারের মধ্যে একটা বাইনারি পলিটিক্স সেট করে দিয়েছো। মোদির কাছে কেন্দ্রীয় বাহিনী আছে, মানুষ কি এটা বুঝতে পারছে না? বুঝবো অবশ্য। দেখো মানুষের চেয়ে বড় অভিজ্ঞতা আর কারো সঞ্চয় হয় না, আমি আসছি সেই বিষয়তে। ধরো একটা জেনারেল পারসেপশন ঢুকিয়ে দেওয়া হয়েছে যে মমতা ব্যানার্জির কাছে রাজ্য পুলিশ আছে, চিট ফান্ডের টাকা আছে, বিজেপির কাছে সেন্ট্রাল ফোর্স আছে, আর ওই আমাদের ইলেকট্রাল বন্ডের টাকা আছে, তৃণমূলের কাছেও আছে। তাহলে তৃণমূলকে টেক্কা দিতে পারবে বিজেপি, বিজেপিকে টেক্কা দিতে পারবে তৃণমূল। সহজ কথা, এই হচ্ছে পারসেপশন। তুমি আমাকে জিজ্ঞাসা করছো মানুষকে এটা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না বলবো না, বুঝতে পারছেন। এবং এই যে ধরো আমরা এতদিন ধরে বলতাম সেটিং, তৃণমূল বিজেপির সেটিং, এটা আমরা বলতাম, মানুষ শুনতেন, কেউ কেউ ভুরু কুচকে চলেও যেতেন। এখন লোকে কোয়েশ্চেন করছে তাহলে কি সত্যি সেটিং আছে? আমি তোমাকে এখনো বলছি না যে মানুষ বিশ্বাস করে নিয়েছে সেটিং আছে, করে নেবে, কিন্তু এখন মানুষ একটা কোয়েশ্চেন করছেন তাহলে কি সত্যি সেটিং আছে? মমতা ব্যানার্জি গিয়ে ইডির সামনে থেকে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসলো, সুপ্রিম কোর্টে গেল, 1.5 মাস ধরে সবকিছু ঝুলে পড়ে রইলো, ইডি আর মামলাই করতে আসলো না, ইডির হাত থেকে গিয়ে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসলো, বললো ভাইপোকে অ্যারেস্ট করবো, দেখা গেল কালীঘাটের কাকু জামিন পেয়ে বেরিয়ে চলে আসলো। বিজেপির বিরুদ্ধে ইমপিচমেন্ট, বিজেপির বিরুদ্ধে একটা কিসের প্রস্তাব আনবে বললো, সেই প্রস্তাবে তৃণমূল সই করলো না, স্পিকারের বিরুদ্ধে অনাস্থা সই করলো না। তার ফলে দেখো মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিন্তু বুঝছে যে না, কিছু কিছু তারা গন্ডগোল আছে, এবং গন্ডগোলের বেসিক ফান্ডামেন্টাল জায়গা হচ্ছে এটাই, দিল্লিতে বিজেপি থাকবে, রাজ্যে তৃণমূল থাকবে। এই জায়গাটা হচ্ছে স্ট্যাটাস কো, যেটা তুমি আমি শুরুতে বলছিলাম। এই স্ট্যাটাস কোতে তুমি যতই ইয়ং জেনারেশন দাঁড় করাও, আর যে যত ভালোই বলুক আর যাই বলুক, এই জায়গাটায় ডাইলিউট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই ডাইলিউট হওয়ার জায়গাটা মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভাবছেন বলেই কাটছে। এইবার পরিবর্তন হবে তুমি ভাবছো? যে মানে ভোটের আমরা যে শূন্য যে কথাটা বলা হয় সেটা কি চেঞ্জ হতে পারে? অবশ্যই হবে। তুমি আশাবাদী সেটা নিয়ে যথেষ্ট? অবশ্যই। আশা ছাড়া মানুষের কাছে কি আছে? অপটিমিজম ছাড়া আর কি বা থাকতে পারে? তোমার কাছে বা কি আছে, আমার কাছে বা কি আছে? কিছুই নেই। আমি সায়নদা, তোমাকে তুমি ইলেকট্রাল বন্ডের কথা তুললে, প্রকাশ্যে বিরোধিতা করতে শুনেছি আমি এর আগেও তোমাকে ইলেকট্রাল বন্ড। আমার দলকে, আমাকে সবাই আমরা।
তুমি কি এখনো সেটা বিশ্বাস করো যে এই জিনিসটা খারাপ? আমি কেন প্রশ্নটা করছি সেটা একটা যুক্তি দিচ্ছি। সেটা তো তোমাদের কাছেও আসার কথা, সেই বন্ডের টাকা। তাহলে তুমি কেন মানে এটার তোমরা কেন এটা বিরোধে রয়েছে? দুটো কারণে সহজ করে বলছি তোমাকে। এক, পার্লামেন্টে আইন তৈরি হয়, পার্লামেন্টে হচ্ছে ল মেকিং প্রসেস তৈরি হয়। আমাদের Right. দেশের যে সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম, সেই ডেমোক্রেটিক সিস্টেমের তিনটে পিলারের একটা হচ্ছে তোমার লেজিসলেচার বা আইনসভা, এই এমএলএ এমপিরা যেখানে গিয়ে বসেন। আরেকটা হচ্ছে এক্সিকিউটিভ, আইএস আইপিএস এবং মিনিস্টাররা যেখানে গিয়ে বসেন, বিসিএস তারা গিয়ে যেখানে বসেন। আর 3 নাম্বার হচ্ছে জুডিশিয়ারি, অর্থাৎ আইন আদালত। ফলে আমাদের দেশে যেখানে রুল মেকিং প্রসেস হয়, ধরে নাও তুমি একটা কোম্পানি চালাও, ওকে, বিশাল কোম্পানি চালাও, ধরো এ বি সি ডি ভোটে দাঁড়িয়েছে, তুমি এ কে 10 কোটি টাকা চাঁদা দিলে। এ যদি ভোটে জেতে, যখন এ ভোটে জিতবে, প্রথমত এ তোমাকেই ফেভার করবে। দ্বিতীয়ত, তুমি যখন 10 কোটি টাকা ইনভেস্ট করছো, তুমি চাইবে ওখান থেকে 20 কোটি টাকা, 100 কোটি টাকা আসুক। আমি কম করে বললাম, ধরো না 20 কোটি টাকা তুলতে। এই গোটা প্রসেসটার মধ্যে আর কোনো ফেয়ারনেস থাকবে না, যেটা নেইও আজকের দিনে। যে কারণে দেখবে সবাই বলা হয় যে এই ধরো সবাই কেন বলছে যে গোটা সিস্টেমটা আদানি আর আম্বানির হাতে তুলে দেওয়া হয়েছে। ইভেন বিজনেসম্যানরা বলছে, সিপিএম এর কথা নয় এটা আজকের দিনে, যে একটা ফেয়ার প্লে যেখানে হওয়ার কথা, সেই গোটা ফিল্ডে একটা মনোপলি তৈরি করে দেওয়া হয়েছে। যার ফলে আমি খুব সহজভাবে আমি আশা করি বোঝাতে পারলাম যে যে ব্যক্তি, প্রথমত এটা আরো ভয়ঙ্কর ছিল যে নাম প্রকাশ করা যাবে না যে কে টাকা দিচ্ছে। পরে সুপ্রিম কোর্টে গিয়ে সিপিআইএম যখন মামলা করলো, তখন নাম প্রকাশ করতে দেখা গেল কে না কে টাকা দিয়েছে। বিদেশে বিফ এক্সপোর্ট করে যে কোম্পানি, তার থেকেও বিজেপি টাকা তুলেছে। যারা বলছে বিফ হত্যার বিরুদ্ধে কথা বলছে, তারা বিফ এক্সপোর্ট কোম্পানি এলেনা গ্রুপ তাদের থেকে টাকা নিয়েছে। লটারি বিক্রি করে তা সেই সংস্থা থেকে তৃণমূল টাকা তুলেছে। ফলে এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে। ফলে কথা খুব স্পষ্ট, ধরে নাও পাড়ায় যে বেশি চাঁদা দেয়, বারোয়ারি পুজো হলেও তার মাতব্বরি একটু বেশি থাকবে। কারণ আমি তোমার সহজ উদাহরণ দিচ্ছি। তো পলিটিক্যাল ফিল্ডে সেইটা নষ্ট হয়ে যাচ্ছে বা গেছে রাদার অনেকটা, সেই জন্যই আমরা বিরোধী। আর আমাদেরকে কেউ কেন টাকা দেবে? তুমি বলছো কৃষকের ফসলের দাম দাও, তুমি বলছো শ্রমিকের মজুরি দাও, তুমি বলছো শ্রমিকের উপর অত্যাচার কমাও, এক্সপ্লয়টেশন কমাও, তো কোম্পানির মালিক তোমাকে কেন টাকা দিতে যাবে? এই যে কিছুদিন আগে থেকে এই সুইগি, জোম্যাটো বা তোমার ব্লিঙ্কিট, আমরা দিনের পর দিন বলে এসেছি যে এই 10 মিনিটের মধ্যে ডেলিভারি দিতে গিয়ে কত মানুষ মারা যাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, কোনো মানুষ যেতে পারে নাকি ওইভাবে? তো ব্লিঙ্কিটের কোম্পানির মালিক তোমাকে কেন টাকা দেবে? কিসের জন্য টাকা দেবে? ওয়াও মোমোর মালিক সিপিএম কে কেন চাঁদা দেবে? ওয়াও মোমোর মালিক তাকে চাঁদা দেবে যাকে চাঁদা দিলে গুদাম ঘরে 15 জন শ্রমিককে অবৈধভাবে রেখে দেওয়া যায়, তারপর আগুনে ঝলসে পুড়ে গেলে একটা প্যাকেজ দিয়ে দেওয়া যায়। কথাটা হচ্ছে এইখানে, কথাটা শুধুমাত্র ভোটের হার জেতায় নয়, কথাটা হচ্ছে পলিটিক্সে, আমার পলিটিক্সে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে কি উপকৃত হচ্ছে না। ব্যবসার বেসরকারীকরণ, মানে যেটা বিজেপি, মানে তোমাদের একটা সকলের ইয়ে থাকে যে ব্যবসার বেসরকারীকরণ করে দেওয়া, বা আমেরিকার কিছুটা মডেল যেভাবে গ্রো হয়েছে ইকোনমি বলো বা ইয়েতে গ্রো করার ব্যাপারটা, এটা আমরা দেখতে পাই যে ভারত কোথাও গিয়ে একটা ফলো করার চেষ্টা করছে বা করছে। তোমাদের এইটা নিয়ে মানে এটা একটু মানুষের জন্য বলে দাও, এটাতে কতটা মানে এটা সব সময় তোমরা কেন বিরোধিতা করছো? মানে কিছু পয়েন্ট তো থাকতে পারে যেখানে ভালো হচ্ছে ইকোনমিক ব্যাপারটা নিয়ে, তুমি বলছো যে একদম সাধারণ মানুষের হাত থেকে খবর কেড়ে নিয়ে কিছু মানুষের কাছে ক্ষমতা যাচ্ছে, এটা একটু তুমি করে দাও যে এটা ভারতের জন্য প্রসপেক্টে কোথায় খারাপ? প্রথমত মনোপলি যে কোনো মার্কেটের জন্য খারাপ। আচ্ছা, মার্কেটে শুধু একজনই থাকবে, আর কেউ বেঁচে থাকবে না। কিন্তু এটা কি গ্রো করার রাস্তা নয়? আজকে অনেকগুলো পডকাস্ট চ্যানেল আছে বলে, তোমাদের কম্পিটিশন আছে বলে তুমি কিছু একটা রিজনেবল জায়গা থেকে কিছু একটা করছো। কালকে পশ্চিমবাংলার সব পডকাস্ট চ্যানেল যদি না থাকে, তুমি যদি মার্কেটে একাই থাকো, তুমি যা খুশি তাই করবে, এবং সে যা খুশি তাইতে, মানে আমি একটা খুব সহজ এক্সাম্পল দিচ্ছি, সে যা খুশি তাইতে তুমি আর কিছুও মানবে না। ঠিক যেমন ভাবে তুমি দেখো মোবাইলের রিচার্জ, আগে কি টাকা তোমার খরচা হতো, আজকের দিনে কি টাকা তোমার খরচা হচ্ছে। তুমি শহরে বসে আছো, তোমার ডাকে আমি আজকে শহরে এসেছি, পশ্চিমবাংলার একদম প্রত্যন্ত গ্রামে যে মানুষটা বসে রয়েছে,
সে আর আমি আর তুমি সবাই কিন্তু সমান। হুম। তাহলে তার সেই 10 টাকা 20 টাকা রিচার্জ আজকের দিনে দাঁড়িয়ে যে স্ল্যাবে গিয়ে পৌঁছেছে তার কাছে অ্যাফোর্ড করা পসিবল? সায়নদা, সময়ের সাথে তো আয়ও বেড়েছে, এটা একটা যুক্তি হতে পারে। নো, তোমার বাড়তে পারে, আমার বাড়তে পারে, সকলের বাড়িনি। সমাজটা, রাজ্যটা, দেশটা সবাইকে নিয়ে 140 কোটি মানুষের জন্য। মধ্যবিত্ত যদি উচ্চ মধ্যবিত্ত হয় তাতে সমাজের খুব একটা কিচ্ছু যায় আসে না। যে কারণেই আমাদের এই গোটা ইকোনমিক প্রসেসের মধ্যে এত বেশি খামতি দেখা যাচ্ছে, তার কারণ একটা বড় অংশের মানুষের কাছে সত্যিকারের টাকা নেই, সত্যিকারের টাকা নেই। নেই বলেই লেভেলে তুমি বলছো যে এটা নেই এখন? অবশ্যই নেই। হুম। না হলে তোমাকে আজকে 100 দিনের কাজ 2004 সালে বা 2005 সালে কেন আইন, 4-5 সালে কেন আইন তৈরি করতে হয়েছিল আমাদেরকে, যে একজন মানুষকে 100 দিনের কাজ তোমাকে এনশিওর করতে হবে গ্রামের মধ্যে। দেখো, তুমি শহরে বসে শহরকে দেখে পশ্চিমবাংলাকে বোঝা সম্ভব না। না, দিল্লিতে বসে ন্যাশনাল ক্যাপিটালে বসে শুধুমাত্র পার্লামেন্টের এইরকম ভাবে চারিদিকটা যদি কেউ ঘাড় গড়িয়ে দেখে, আর কেউ যদি বিকেলবেলা একটুখানি ইন্ডিয়া গেটের সামনে হাঁটতে হাঁটতে একটু ভালো হাওয়া খায় আর ভাবে দেশের গোটাটাই এরকম, দেশের গোটাটাই এরকম নয়। কৃষকদের যে ভয়ঙ্কর সমস্যা, শ্রমিকদের সমস্যা, ছাত্রদের সমস্যা, বেকার যুবকদের সমস্যা, এই সমস্যাকে অ্যাড্রেস করা ছাড়া তার উপায় কি? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দেখো আমরা এফডিআই এর বিরোধিতা করেছিলাম, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। আমি তোমাকে, এফডিআই অনেক বড় ব্যাপার, আমি তোমাকে ছোট উদাহরণ দিচ্ছি। আমার পাড়ার মুদির দোকান সে মোটামুটি আজকে ধুঁকছে। আমি থাকি গ্রামে, আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটারের মধ্যে রিলায়েন্স বড় একখানা মার্ট খুলে বসে আছে। এবার তুমি আমাকে বলো, রিলায়েন্স মার্টের কাছে যে পুঁজি আছে তারা যে ব্যবসা করতে পারবে, আর আমার বাজার, আমার পাড়ার যে কাকুটা, আমার পাড়ার যে জেঠুটা ছোটবেলা থেকে ময়দা বা গ্রসারির জিনিস বিক্রি করে বড় হয়েছে, সেই কম্পিটিশনে টিকতে পারবে? যে কারণে এবার তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে বলে দিচ্ছি আমাকে কাউন্টার করবার জন্য, আমি তোমাকে বলছি, তুমি আমাকে বলতেই পারো যে সায়নদা, তাহলে তো তোমাদের সময় মেট্রো ক্যাশ এন্ড ক্যারি কেন হয়েছিল? মেট্রো ক্যাশ এন্ড ক্যারি তো আমাদের সময় হয়েছিল। 2000 সালে মেট্রো ক্যাশ এন্ড ক্যারি যখন তৈরি হয়, 2001 সালে বলা হয়েছিল 1000 টাকার কম মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে জিনিস কেনা যাবে না। সরি, 1000 টাকার কম সম্ভবত মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে জিনিস কেনা যাবে না সেই সময়তে, এখন জানি না কি আছে। অর্থাৎ ক্ষুদ্র মাঝারির কাজ যারা করে বেড়ায়, তুমি সোসাইটিতে তাদেরকে বাঁচবার মতো কোনো জায়গা রাখছো কি রাখছো না? এই সোসাইটিতে তাদের তো একটা অবদান আছে, এই সমাজে তো তাদের বেঁচে থাকবার জায়গা রয়েছে। তুমি কি সেটা রাখতে পারছো? তুমি সেটা রাখতে পারছো না। তুমি ধরে নাও তোমার পাড়ায় ওয়ালমার্ট এসছে, কালকে যদি ওয়ালমার্ট আসে তোমার এলাকায়, তোমার লাভ হবে। আমি তোমাকে ফের বলছি, এই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, খুব কোটিপতি মানুষের লাভ হতে পারে, আমার লাভ হতে পারে, কিন্তু যারা সমাজের জন্য ভাববে, যারা গোটা সমাজটার জন্য ভাববে, তাদের লাভ নেই, কোনো লাভ নেই। আর ভারতবর্ষকে তুমি অন্য আর 10টা দেশের সাথে গুলিয়ে ফেললে মুশকিল। আমার একটা খুব মজার একটা কথা, সেই সময়তে চার্চিল বলছেন যে ভারতবর্ষ কোনো দেশ না। একজন সাংবাদিক বলছেন, কেন ভারতবর্ষ কেন কোনো দেশ না? বলছে, ডিউ টু ল্যাক অফ কমননেস ইন ল্যাঙ্গুয়েজ, ইন রিলিজিয়ন, ফুড হ্যাবিটস, কালচার, ক্রিড, সবকিছু আলাদা। একটা এমন দেশ, যে দেশের যতগুলো রাজ্য ততগুলো খাদ্য অভ্যাস, যতগুলো রাজ্য ততগুলো আলাদা ভাষা, ততগুলো তাদের পোশাক, ততগুলো পরিচ্ছদ, ততগুলো ভাষা, তাদের মতো ভাবনা। এমন একটা দেশ, যে দেশ 1947 সালে স্বাধীন হয়েছে, ডেভেলপিং কান্ট্রি। তুমি সেই দেশকে যদি আজকে হঠাৎ করে মনে করো যে তুমি আমেরিকা যুক্তরাষ্ট্র যে স্টাইলে চলছে, তুমি ভারতবর্ষকে সেই স্টাইলে চালাবে, কখনো চলতে পারে না। আমি মাঝে মাঝে বলি তো যে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলেন, কিন্তু তারা আসলে নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফলো করেন না। 5 ইয়ার্স প্ল্যানিং কমিশন, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নেতাজি সুভাষচন্দ্র বসুর মস্তিষ্ক প্রসূত, এই গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে, তার বদলে নীতি আয়োগ নিয়ে এসছে। আমি এখানে তোমাকে একটু আটকে একটা কথা বলি, এখানেই যখন তুমি এই কথাটা বলবে, নিচে কমেন্ট আসবে, তোরা নেতাজিকে কি বলেছিলিস? তুমি জানো কি আসবে কবে? হ্যাঁ, বাট কথা হচ্ছে দুটো। এক, আমি তোমাকে সেটাও বলছি, আমি বলে দেওয়ার জন্য ওদেরকে, যে ওরা বলতে পারে বা যে লিখবে যে নেতাজি তোজোর কুকুর। আমি তোমাকে এটাও বলছি, যারা এটা লিখবে তাদের 99% হোয়াটসঅ্যাপ আর ফেসবুক থেকেই জেনেছে। তারাও জানে না যে কে কবে কি জন্য বলেছে, নাকি আদৌ বলেছে কিনা। না, এটা তো বলা হয়েছিল। কি বলা হয়েছিল? তোজোর কুকুর বলা হয়েছিল একটা সংগঠন। কে বলেছিল? কমিউনিস্ট পার্টি? প্রবাবলি নো।
কোনো একজন লিডার সেই সময়তে জাপানের প্রধানমন্ত্রীকে একটা সুপিরিয়র একটা তার ডোমিনেশন রয়েছে সেই জায়গা থেকে দেখানো হয়েছিল যে নেতাজি এতটাই আনুগত্য তোজোর প্রতি। এবং যেদিন এই কথা যিনি বলেছিলেন তিনি প্রকাশ্যে পরের দিন সমালোচিত হয়েছিলেন, দেখো আমি তোমাকে ফের বলছি, নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে হাজার আলোচনা হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আলোচনা করছে সে নেতাজি সুভাষচন্দ্র বসুর কোন স্টেক হোল্ডার, তাকেও সেটা উত্তর দিতে হবে। কারণ দেখো অনেকে বলেন, মানে ধরে নাও সত্যি যদি সেদিনকে আইএনএ এবং একটু ইন্টারাপ্ট করছি, স্বাধীনতার যে লেখাগুলো আমরা পড়েছি বা আমি যেটুকু করি, নেতাজি কিন্তু বামফ্রন্টের খুব একটা সমর্থন তিনি থাকাকালীন সময় খুব একটা সেই সময় কখনোই করেনি। না অবশ্যই বামফ্রন্ট নয়, সেই হ্যাঁ, সময়তে হ্যাঁ, কমিউনিস্ট exactly, পার্টি ফরওয়ার্ড ব্লক। আমরা বলছি কেন দেখুন সবার একটা আলাদা আলাদা পার্সপেক্টিভ আছে প্রত্যেকের, কিন্তু কথা হচ্ছে এটাই যে যারা আজকের দিনে এই আলোচনাটা ভাসিয়ে দিতে চাইছে তারা তাদের সেদিনের ভূমিকা কি ছিল। রাইট। আমরা তো বারবার বলি, মানে আমিও বলি যে দেশের স্বাধীনতা আন্দোলন নিয়ে আলোচনা যখন হবে নরমপন্থী আর চরমপন্থী নিয়ে, আমরা জীবনের শেষ দিন অব্দি চরমপন্থীদের পক্ষে থাকবো, কিন্তু যখনই আলোচনা হবে গান্ধী বনাম গডসে নিয়ে তো আমরা গান্ধীর পক্ষে থাকবো। সহজ কথা, সহজভাবে। কিন্তু দেখো এই যে তুমি বললে যে তোজোর কুকুর, তো একটা আলোচনা সমাজে রয়েছে খুব ইন্টারেস্টিং, আমি চাই ওই বিষয়তে বিতর্ক হোক। তার কারণ এগুলো নিয়ে যদি না বিতর্ক হয় তো কি নিয়ে বিতর্ক হবে, যে গরুর দুধে সোনা পাওয়া যায় কিনা? কষ্ট হচ্ছে না, এখন বিতর্ক হচ্ছে না, যেটা একটা দুঃখের না হচ্ছে, কিন্তু ভুলভাল টপিক নিয়ে হচ্ছে। ধরো আজকে যদি এই বিষয় নিয়ে, আমি তো চাই রাদার থিসিস লিখুক স্টুডেন্টসরা, যে আমি তোমাকে দুটো দিক এক্সপ্লেন করে দিতে পারি। এক, সত্যি যদি সেদিনকে জার্মানি যুদ্ধে না হারতো, জাপান যদি যুদ্ধে না হারতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন যদি হেরে যেত, তাহলে পৃথিবীর কি হাল হতো? গোটা পৃথিবী হিটলারের জুতোর তলায়। এ নিয়ে তো কারো দ্বিমত থাকার কথা নেই। আর যাই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসু যে সময়তে আজাদ হিন্দ বাহিনী তৈরি করে, আইএনএ তৈরি করে ব্রিটিশ ইন্ডিয়ার ওপরে আক্রমণ করেছেন, মানে ব্রিটিশ সাম্রাজ্যবাদের উপর আক্রমণ করেছেন, তার পিছনে সবচাইতে বড় শক্তি ছিল জাপান। যখন যুদ্ধ হচ্ছে, আইএনএ যখন যুদ্ধ করছে, অনেকে বলেন যে সেই সময়তে যদি এই যুদ্ধে জয়লাভ করতো আজাদ হিন্দ বাহিনী, তাহলে আসলে ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে একটা নতুন অন্য সাম্রাজ্যবাদের হাতে গিয়ে পড়তো, যেটা হচ্ছে জাপান বা জার্মানি। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে, আমি তোমাকে ফের বলছি এটা কিন্তু বিতর্ক, এটা আমার মতামত নয়, মানে দিস ইজ নট মাই স্টেটমেন্ট, এটা আমার কোনো ওপিনিয়ন নয়। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি হিটলার জিততেন তাহলে হিটলারই গোটা বিশ্বকে শাসন করতেন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। এক, দুই, আবার তুমি যদি অন্য দিক দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা দূরদর্শিতা এরকম জায়গাতে যে যখন জার্মানি সোভিয়েত ইউনিয়নকে আক্রমণ করলো, সেই সময়তে কিন্তু তিনি জার্মান থেকে বেরিয়ে আসলেন এবং এসে বললেন, অন্য কোন প্ল্যান, হ্যাঁ এসে উনি বললেন যে জার্মান তার সবচাইতে বড় ভুলটা করলো। এবং যখন উনি এসে জাপানের কাছে সাহায্য চাইলেন, অক্ষ শক্তি আর মিত্র শক্তি নিয়ে যখন তুমুল আলোচনা হচ্ছে, জাপানের কাছে উনি এসে যখন সাহায্য চাইলেন, অনেকে এটাও মনে করেন যে সেই সময়তে ভারত যদি ব্রিটিশের কাছ থেকে দাসত্বের মুক্তি পেত, হয়তো জাপানের আন্ডারে চলে যেত। আবার নেতাজি সুভাষচন্দ্র বসু সেটাকে অনেকটা কাউন্টার করে এমন একটা জায়গায় রেখেছিলেন যে স্বাধীনতার লড়াই লড়বে আজাদ হিন্দ বাহিনী, তুমি সমর্থন করবে খুব বেশি হলে, তুমি লড়বে না। ফলে এটা ওনার মধ্যে তো কনসিয়াসলি ছিল। আমি তোমাকে সেটাই বলছি, দেখো যেহেতু আজকের ডেটে উনি নেই স্বাভাবিকভাবে, কিন্তু এই আলোচনাটা কোথায়? আলোচনাটা হচ্ছে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে হিন্দু মুসলিম মন্দির মসজিদ, ইভেন আমি তোমাকে বলছি যারা নেতাজি সুভাষচন্দ্র বসু বনাম গান্ধীজি করতে চায়, তারা না পড়েও করে, অবশ্যই তারা না পড়ে করে। তার কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিলেন, সেই আজাদ হিন্দ বাহিনীর যে 3টি ব্রিগেড, একটি ব্রিগেডের নাম ছিল গান্ধী ব্রিগেড, একটি ছিল নেহেরু ব্রিগেড, আরেকটি ছিল আজাদ ব্রিগেড, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেওয়া নাম। যে সময়তে আইএনএ আত্মসমর্পণ করলো, আইএনএ আত্মসমর্পণ করবার পরে যখন 3জন অফিসারকে, শাহনওয়াজ খান,
প্রেম সেগল এবং গুরুবক সিং ধিলন তাদেরকে যখন নিয়ে গিয়ে লালকেল্লায় সেই সময়তে যখন সামরিক আদালতে তাদের সাক্ষ্য গ্রহণ হচ্ছে, তাদের বিচার হচ্ছে, সেই সময়তে গোটা দেশ, কমিউনিস্ট পার্টি, কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক রাস্তায় নেমে এই কলকাতায় তাদের সমর্থনে কাঁপিয়ে দিয়েছে। ফলে আমি তোমাকে বলছি, ইতিহাস নিয়েই বা আলোচনা হচ্ছে কোথায়? আনফরচুনেট। সায়নদা, এবার আমরা একটু অন্য বিষয়ে আসবো। Sure. হচ্ছে আজকে বুদ্ধবাবুর জন্মদিন। অনিল বিশ্বাসের জন্য। আচ্ছা, আমি অ্যাড করে দিই। আমি বুদ্ধবাবু, মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুকে নিয়ে তোমার অ্যাসেসমেন্ট জানতে চাইবো। প্রথমত আমাদের ছোট থেকে বড় হওয়ার সময়তে ওনাকে আমরা দেখেছি ঠিক। টিভিতে, হুম। অ্যাক্টিভ পলিটিক্সে নয়। ফলে অ্যাসেসমেন্ট আমরা পরে করবার সুযোগ পেয়েছি, সেই সময়তে না। ঠিক, সঠিক। হ্যাঁ, রিয়েল টাইম নয়। রিয়েল টাইম নয়, কারণ আমার যে সময়তে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেই সময়তে ওনার লাস্ট 10 ইয়ার আমাদের জেনারেশনটার। ফলে তুমিও কার্যত যে তোমরাও যে সময়টাতে অ্যাসেসমেন্ট বলতে তুমি পরে অ্যাসেস করতে পারবে, আগে তো করতে পারবে না। অ্যাসেসমেন্ট হচ্ছে এটাই যে দূরদর্শী ছিলেন। লং টার্ম তুমি কি ভাবছো সোসাইটির জন্য? তুমি আজকের জন্য ঠিক আছে, ওকে হলো, লং টার্মে তুমি সমাজকে কি ভেবে রাখছো? এই সমাজকে তুমি লং টার্মে কি দিতে পারবে, বা সমাজ লং টার্মে তোমার থেকে কি লাভ তুলতে পারবে, মানে তোমার যে কোনো প্রজেক্ট থেকে। তাহলে আমি এটা বলতে পারি, দূরদর্শী ছিলেন এবং বিশ্বাস করতেন, মানুষকে বিশ্বাস করতেন, বিরোধী দলকেও বিশ্বাস করতেন, যেটার হয়তো মানে কি বলবো তোমাকে, যেটা অনেকে মিসইউজ করেছে। তোমার চোখে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখো তুমি? আমি পার্টি ইয়েতে, আইডিওলজিতে পড়ে আসছি। আমি মুখ্যমন্ত্রী বা একজন মহিলা নেত্রী হিসেবে বা এই ইয়েতে তুমি সেটা কিভাবে দেখো? তুমি ইন্টারভিউটা কবে চালাবে? মানে আমার ভোটের আগে না পরে? না, অবভিয়াসলি আগে। ভোটের আগে? হ্যাঁ, এই তাহলে খুব একশো- একটা ভালো কিছু বলা উচিত। জোকস পার্ট, হ্যাঁ, দেখো প্রত্যেক কটা রাজনৈতিক দলের যারা রাজনৈতিক চরিত্র বা রাজনৈতিক নেতৃত্ব হয়, তাদের থেকে বিভিন্ন জিনিস বিভিন্ন সময় শেখার আছে, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। হুম। ফলে উনি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন, তৃণমূল কংগ্রেস তৈরি করে অবশ্যই আরএসএস এর সাপোর্টে বিজেপির সাথে মানে জোট করে, আমি সেটাই যাচ্ছি না, হুম। কিন্তু সেটা করে উনি আমাদের বিরুদ্ধে লড়াই করলেন, লড়াই করে একটা প্রজেকশনের মুখ হয়ে গেলেন। ফলে ওনার মধ্যে একটা ওই পড়ে থাকার স্পিরিট রয়েছে অবশ্যই, সেটা তো অস্বীকার করবার জায়গা নেই। আমি না তোমাকে একটা খুব ব্যক্তিগত জায়গা থেকে একটা জিনিস বলি। আমি কালকে একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল যে তুমি আসছো, কথা হয় ওর সাথে জেনারেলি। তো তখন মানে একটা আমাদের নিজেদের মধ্যে কথা হচ্ছিল যে এই প্রশ্নটাই যখন আজকের রাজনীতি এমন জায়গায় চলে গিয়েছে, সে আমাকে একটা কথা হঠাৎ করে বললো, এই বামফ্রন্টের বা এই মানুষগুলোর যখনই বিরোধী নেত্রী বা যখন এইভাবে, তাও একটা ভদ্রভাবে যে তারা তাদেরকে ডেসক্রাইব করছে যখন বিরোধীদের কথা হচ্ছে, এইটাই না কোথাও গিয়ে পিছিয়ে রাখছে। যে কথা তুমি একটু আগে বলছিলে, তুমি বাকি বিরোধীকে জিজ্ঞেস করো অন্য কাউকে, হয়তো বিজেপিকে তুমি তৃণমূল নিয়ে জিজ্ঞেস করো বা তৃণমূলকে বিজেপি নিয়ে জিজ্ঞেস করো, এই যে কোনো সম্মান না রেখে একটা ডাইরেক্ট আক্রমণে চলে যাবে এবং কোনো ভালো কথা না বলা, এইটা তোমাদের থেকে অনেক অংশে আলাদা, চিরকাল থেকেছে, এখনো রয়েছে। দেখো এর কারণ হচ্ছে এর অবদান মমতা ব্যানার্জির, অস্বীকার করবার কোনো জায়গা নেই। 2011 সালে আমরা যা যা পোস্টার দেখতাম, আমার এখনো মনে আছে, আমার বজবজে কিছু আত্মীয়র বাড়ি আছে, তো বিয়ে বাড়িতে খেতে গেছি 2011 সাল, তখন স্কুলে এসএফআই করি, স্কুলে এসএফআই মানে ওইটুকুই আর কি। গিয়ে দেখছি একটা বিশাল বড় হোর্ডিং করে লেখা আছে খুনি এবং ধর্ষক ভাড়া পাওয়া যায়। নিচে বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাসের ছবি ছিল না, মানে বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেব আর একটা কার ছবি দিয়ে তৃণমূলের একটা হোর্ডিং করা। এইটা কোথায় ছিল? হ্যাঁ ছিল, দিনের পর দিন আমরা এসব দেখেছি। জ্যোতি বসুর ধুতিতে লাল কালির দাগ, রক্তের দাগ। দেখো মানে আমি তোমাকে সেটাই বলছি যে পলিটিক্সে না একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা থাকা উচিত। এক্স্যাক্টলি। মানে তুমি চেস বোর্ডে তুমি তোমার মুভ দিয়েছো, আমি আমার মুভ দেবো, সেটা ঠিক আছে, কিন্তু এই যে আজকের যে পলিটিক্সের যে অধঃপতন, এটার থেকেই সরে গিয়েছে পুরোটা বাংলা পলিটিক্স। 2011 সালে পশ্চিমবাংলায় একটা ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে গেছে পলিটিক্সে। 2011 সালের আগে তৃণমূলও এরকম ছিল না, আমি তোমাকে এটাও বুঝতে পারি। 2011 সালের আগে তৃণমূল যারা করতো তারাও নীতি নৈতিকতার সাথে তৃণমূল করতো, তারা কামানোর জন্য তৃণমূল করতো না।
তারা সত্যি মনে করতো যে হ্যাঁ, বামফ্রন্ট সরকারকে আমরা ক্ষমতা থেকে উচ্ছেদ করে আমরা মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী তৈরি করবো। এটা তাদের মাথায় ছিল। কোনোদিনও মাথায় ছিল না যে আমি গিয়ে কন্ট্রাক্টর হয়ে কয়েক কোটি টাকা কামাবো, বা আমি চাকরি বিক্রি করবো, বা আমি পুকুর ভরাট করবো। কোনোদিন থাকলেও খুব কম অংশের মানুষের মধ্যে ছিল। 2011 সালে না, 2011 সালের পর থেকে যেটা হলো যে একটা পলিটিক্যাল ফান্ডামেন্টাল চেঞ্জেস ওয়েস্ট বেঙ্গলে রাইট উইংস পার্টিজরা তারা ইনজেক্ট করলো। সেই ইনজেকশনের ফসল আজকে তুমি দেখতে পাচ্ছ, যে মুখ খুললে গালি গালাজ। এবার অনেকেই লিখতে পারে তোমাদের নেতারা কি করেনি, এক্সেপশন আর এক্সাম্পল অলওয়েজ আর দেয়ার, কিন্তু এক্সেপশন কোনটা আর এক্সাম্পল কোনটা সেইটা হচ্ছে একটা বড় বিষয়। সেটা একদমই মানে বেসিক একটা স্ট্রাকচারে তৈরি হয়নি, সেটা হয়তো এক্সেপশনাল হতে পারে। একদম একদম একদম। আমি আগের দিন খুব ইন্টারেস্টিং একটা কথা কমেন্টে পড়েছি, তোমাদের কোনো একজন নেতা বা নেত্রী একজন বক্তৃতা ছিলেন, তার এখানে কমেন্ট করেছি, ধর্মের রাজনীতির বিরুদ্ধে সেই কথাটা ছিল যে তিনি বলছেন যে অবশ্যই ধর্মের রাজনীতি হওয়া উচিত না, যেটা আর কি। সেখানে একটা কমেন্ট আমি করছিলাম, ইন্টারেস্টিং লেগেছে। আজকে তোমরা যখন ছিলে, বা ওখানে তুই বলে সম্বোধন করা হয়েছে যে তোরা যখন ছিলিস, তোদের জন্যই তো আজকে বিজেপি এবং টিএমসি আসতে পেরেছে। ধর্মের রাজনীতির কারণ তোরা, তার কারণ তোদের সময় হিন্দুদের অত্যাচারিত হতে হয়েছে। ভুল কথা। তোমরাই নাকি বিজেপি এবং তৃণমূলকে জায়গা করে দিয়েছো, তোমরাই পাকা করেছো যে তোমরা না আসতে পারো। বোকা বোকা কথা। কেউ নিজের ক্ষতি করে কেউ তৃণমূল আর বিজেপিকে জায়গা করে দেবে, বোকা বোকা কথা। দিস পলিটিক্যাল ননসেন্স। মানে কেউ সত্যি যদি ঠিকঠাক মতো করে কিছু একটা বলতো, যাতে আমি উত্তর দিতেও দুবার অন্তত ভাবতে পারি, তারা মানে বুঝতাম। বোকা বোকা কথা, অ্যাবসলিউট রাবিশ। তার কারণ দেখো, আমি তোমাকে ফের বলছি, ইতিহাস তুমি মুছে দিতে পারবো, কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারবো, বা ইউ ক্যান টেক এ লেসন ফ্রম দ্য হিস্ট্রি। দুটো, এক তুমি ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারো, দুই তুমি ইতিহাস থেকে শিক্ষা নিতে পারো। প্রগতিশীল সমাজ ব্যবস্থায় মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয়, রিপিট করে। ভারতবর্ষে দাঙ্গার ইতিহাস আছে, চিরকাল রয়েছে, তুমি চাইলেও অস্বীকার করতে পারবে না। এবং এই দাঙ্গার ইতিহাস তৈরি করার পেছনে সবচাইতে বড় অবদান হচ্ছে ব্রিটিশদের। আমি আজকেই পড়ছিলাম 1871 সাল 1872 সালে ভারতবর্ষের প্রথম সেন্সাস করা হয়েছিল, জনগণনা করা হয়েছিল। জনগণনা করবার পরে হিন্দু মুসলিম ভাগ করে সেই জনগণনার তালিকা প্রকাশিত হয়েছিল। কিন্তু মজার বিষয়, ব্রিটেনে যখন জনগণনা করা হতো সেই সময়তে, সেখানে ধর্মের ভিত্তিতে কোনো রকম এরকম করা হতো না, কিন্তু ইন্ডিয়াতে করা হয়েছিল। দেশ স্বাধীনের আগে ভারতবর্ষে অনেকগুলো দাঙ্গা হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না, কেউ মানে করবার কোনো জায়গাতেই নেই। আবার এটাও ঠিক, সেই দাঙ্গার আগুন সরিয়েই ভারতবর্ষ এগিয়েছে, পশ্চিমবাংলা এগিয়েছে। দাঙ্গাও হয়েছে, সেই দাঙ্গায় জল ঢালবার লোকও ছিল, দাঙ্গার আগুনও জ্বলেছে, সেই লোকও ছিল, দাঙ্গার আগুনকে নেভানোর জন্যও লোক ছিল। এখন তুমি কোনটা করবে সেটা হচ্ছে প্রশ্ন। তুমি কি দাঙ্গার আগুনটা জ্বালাবে, আমি কি দাঙ্গার আগুন জ্বালাবো, নাকি আমি দাঙ্গার আগুন নেভাবো? কথাটা হচ্ছে এখানে। আর পশ্চিমবাংলায় ধর্মের রাজনীতি কোনোদিনও ছিল না। আমি তোমাকে মানে হলফ করে বলতে পারি কোনোদিন ছিল না, কোনো দিন ছিল না। তার কারণ আমরা কখনো অ্যালাউ করিনি। তার মানে কি ধর্ম অ্যালাউ করিনি? প্রথমত আমি ধর্ম না অ্যালাউ করবার কে? ধর্মের সাথে মানুষের একটা পারস্পরিক ব্যক্তিগত ডাইরেক্ট আত্মার সম্পর্ক। তাজমল হুসেনের বক্তৃতা আমি খুব পড়ি, এবং মানে ওই যে সময়তে তোমার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন উনি বলছেন যে একজন মানুষের সাথে তার যে ক্রিয়েশন যে করেছে, তার সাথে তার মানে সম্পর্ক হচ্ছে প্রাইভেট অ্যাফেয়ার, তার সাথে সরকারের কোনো ভূমিকাই নেই সেখানে ইন্টারভেন করবার। আমি কে না অ্যালাউ করবার? 34 বছরে 34টা দুর্গাপূজা হয়েছে, 34টা ঈদ হয়েছে, 34টা মহরম হয়েছে। 34 বছরের শেষ 14 বছরে 14টা এসএসসি পরীক্ষা হয়েছে, প্রত্যেকবার পিএসসি পরীক্ষা হয়েছে, ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, কাজ পেয়েছে। সরকারের কাজ যখন হয়ে যায় মন্দির তৈরি করব, সরকারের কাজ যখন হয়ে যায় ঈদের মেলার ফিতে কাটবো, সরকারের কাজ যখন হয়ে যায় হেলিকপ্টারে করে গিয়ে জগদ্ধাত্রী পুজোর ফিতে কাটবো, সরকারের কাজ যখন হয়ে যায় মন্দির মসজিদ ইত্যাদি করব, তখন যা হওয়ার তাই হচ্ছে। সায়নদা, বাংলা বাঁচাও যাত্রা কেমন হলো? তুমি তো ছিলে। আমি হাওড়ায় ছিলাম, খুবই ভালো, ওভারঅল খুবই ভালো, মানুষের কেমন খুবই ভালো রিয়াকশন। এবং বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে এমন একটা ইনিশিয়েটিভ, যে ইনিশিয়েটিভে লোকাল ইস্যুজ, সেখানকার দাবি দাওয়া, তা নিয়ে মূলত কথা হয়েছে। সেখানের সমস্যা মানুষ শুনেছেন, মানুষ বলেছেন। হ্যাঁ, মানুষ বলেছেন, বাংলা বাঁচাও যাত্রাতে মানুষ এসে বলেছেন, আমরা শুনেছি, আমাদের নেতৃত্বরা শুনেছেন। খুবই পজিটিভ একটা বিষয়, খুবই পজিটিভ।
এবং টু রিভাইভ এনিথিং ইজ অলওয়েজ আ চ্যালেঞ্জিং, অলওয়েজ চ্যালেঞ্জ রিভিভন। তো সেটা আমরা অ্যাকসেপ্ট করেছি যখন এই প্রোগ্রামটা খুবই ভালো। আমার আর বেশি প্রশ্ন নেই তোমার কাছে, 2-3টে প্রশ্ন দিয়ে শেষ করবো। এই এতটা লম্বা সময় ধরে তৃণমূলের সবচেয়ে বড় ভুলগুলো যদি আমি বলি, বা 1টা 2টো 3টে তোমার যেটা মনে হয়েছে এই রাজ্যের নিরিখে। লম্বা সময় বলতে 2011 সাল থেকে। রাইট। দেখো, প্রথমত সবচেয়ে বড় ভুল হচ্ছে এটাই, শিক্ষার জগতেই দুর্নীতিকে স্থান দেওয়া সবচেয়ে বড় ভুল। তৃণমূল সরকার চাইলে আটকাতে পারত, কারণ এই দুর্নীতিটা সরকারের দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ইনস্টিটিউশনাল করাপশন। সবচেয়ে বড় ভুল হচ্ছে এটা, সবচেয়ে বড় ভুল। এর চেয়ে বড় ভুল আর কিচ্ছু হতে পারে না। একটা শিক্ষা ব্যবস্থার মাজা ভেঙে দিয়েছে। একটা সাধারণ বাড়ির ছেলে মেয়েরা, তাদের মা বাবার আজকে সরকারি স্কুলে পড়তে পাঠাতে ইচ্ছুক নয়। তা কেউ যদি 24 ঘন্টা কানের দ্বারে এখন টিভি চ্যানেলে শোনে যে শিক্ষক, সে দাগি শিক্ষক, সে ভালো শিক্ষক, সেই শিক্ষকের চাকরি ভুয়ো, সেই শিক্ষকের ওয়েমার্কশিট জালি, অমুক শিক্ষক ভালো, অমুক শিক্ষক অমুকের নেতার মেয়ে ভুল পথে চাকরি পেয়েছে, তাহলে মাথার একটা পারসেপশন ঢুকে যায় যে আমার বাড়ির ছেলে মেয়েকে স্কুলে পড়তে পাঠাবো কেন। এমনকি আমি তোমাকে বলছি, একটা বড় অংশের সরকারি স্কুলের আজকের দিনের শিক্ষক শিক্ষিকার ছেলেমেয়েরাও আর সরকারি স্কুলে পড়তে যান না। আমি পড়েছি, আমরা পড়েছি সবাই, আমি জানি তুমিও, আমরা সবাই সরকারি স্কুলেরই কিন্তু প্রোডাক্ট। 2010-11 সাল অব্দি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, মানে পিছনে ফিরে তাকালেই দেখতে পাওয়া যায়। ফলে এটা এক, শিক্ষা ব্যবস্থা পুরো লাটে তুলে দিয়েছে, এটা এক। 2, আমি তোমাকে বলছি গোটা পুলিশ ব্যবস্থার তৃণমূলীকরণ। সবচাইতে শেষ এক্সাম্পল হচ্ছে রাজীব কুমার। তুমি বলতেই পারো সায়নদা তোমাদের সময় কি হয়নি? টু বি ভেরি অনেস্ট, যে কেউ যখন পলিটিক্যাল পার্টি যখন একটা গভর্নমেন্ট চালায়, তারা চায় যে তাদের একটা কর্তৃত্ব, ডমিনেশন থাকবে, অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু তা বলে সে গোটা পুলিশ প্রশাসনকে কখনো নিজের দল বানিয়ে ফেলে কোনোদিন হয়নি। আমি গতকাল দেখছিলাম 2011 থেকে 2021 সাল অব্দি 10 বছরের মধ্যে 9 জন IPS র্যাঙ্কের অফিসার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, তার মধ্যে 4 জন মন্ত্রী হয়েছেন। 11 সালের পরে প্রসূন বন্দ্যোপাধ্যায় যোগদান করেছেন, আর এখন রাজীব কুমার। প্রসূন বন্দ্যোপাধ্যায় অবসর গ্রহণ, মানে আগে থেকে উনি রিটায়ারমেন্টের বহু আগে অবসর গ্রহণ করলেন, করে উনি লোকসভা ভোটের প্রার্থী হলেন। রাজীব কুমার DIG ছিলেন, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। গোটা পুলিশের ম্যানেজমেন্ট ওনার হাতে দায়িত্ব ছিল। সেই ব্যক্তি এখন রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন। অর্থাৎ একদম সিভিক ভলেন্টিয়ার থেকে IPS অফিসার, বুথ থেকে রাজ্যসভা, তৃণমূলের দায়িত্ব নিয়ে গোটা পুলিশ ব্যবস্থার তৃণমূলীকরণ, এইটা তৃণমূল করেছে। আর 3 নাম্বার, যেটা সবচাইতে ভয়ঙ্কর কাজ তৃণমূল করেছে, তা হচ্ছে শর্টকাটে কাটমানি তোলার একটা উপায় আমাদের প্রজন্মকে দেখিয়ে দিয়েছে। একদিকে চাকরি নেই, কাজ নেই, অন্যদিকে তুমি যখন কোনো একটা সেই জেনারেশনকে দেখিয়ে দিচ্ছ যে অমুক জায়গা থেকে 2 পয়সাই ইল্লিগাল পথে ইনকাম হতে পারে, তুমি দেখবে সেই বাহিনীকে দিয়েই কিন্তু কাউন্সিলর ভোট লুট করায়, সেই বাহিনীকে দিয়েই কিন্তু পঞ্চায়েত প্রধান ভোট লুট করায়, সেই বাহিনীকে দিয়েই কিন্তু নেতা গিয়ে ভোট লুট করাচ্ছে, ব্যালট চিবিয়ে খাচ্ছে, ব্যালট লুটে নিচ্ছে। তার কারণ সেই মানুষটাকে বুঝিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস যে আমি ভোটে জিতলে তোমার পেট চলবে, আমি ভোটে না জিতলে তোমার আর পেট চলবে না। এটা ভয়ঙ্কর অসুখ হয়ে গেছে। এবং 4, আমি তোমাকে বলতে পারি সর্বশেষ যেটা ঘটেছে তা হচ্ছে মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে 2-3টে বড় কেস আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। RG কর 1, 2, সাউথ ক্যালকাটা। এত ঘটনার মধ্যে আমি তোমায় 2টো কেন বললাম, কেন আমি তোমায় পার্ক স্ট্রিট বললাম না, কেন আমি তোমায় অন্য কোনো জায়গা বললাম না এই কারণে, সরকারি ইনস্টিটিউশনে ধর্ষণ আর সরকারি ইনস্টিটিউশনে খুন, মানে সাউথ ক্যালকাটায় খুন নয়, সরকারি ইনস্টিটিউশনে ধর্ষণ করে খুন, তাকে চাপা দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের যে তৎপরতা, এবং সেই তৎপরতা দেখলাম CBIও তাতে সামিল হয়ে গেল পরে, এটা তৃণমূলের জঘন্য অপরাধ, এর কোনো ক্ষমতা। শান্ত, তোমরা কি ভাতা সিস্টেমটার বিপক্ষে? আমি কেন প্রশ্নটা করছি, এটার 2টো যুক্তি রয়েছে। এক, তুমি দুর্বল করে দিচ্ছ একটা জেনারেশনকে। দ্বিতীয়ত, হ্যাঁ, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছে তাদেরকে আমি একটা হেল্প করতে চাইছি, তৃণমূলের বক্তব্য। নো, ভাতা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তুমি একটা কিছু অ্যাসিস্ট করছো কাউকে। আমি যদি একটু ভালো ভাষায় বলি, ভাতা কি আগে ছিল না? বিধবা ভাতা আগে ছিল না? ছিল। বেকারদেরকে কিছুটা অ্যাসিস্ট করা আগে ছিল না? ছিল।
প্রত্যন্ত সুন্দরবনে যেতে অসুবিধা হতো। একটু যদি উল্লেখ করো বেকারদের এটা কোথায় ছিল, মানে এটা কোথায় আমার ঠিক মনে পড়ছে না, তুমি বললে ছিল যে তুমি এই যে মাস অ্যাঙ্গেল বলছো তা নয়, আচ্ছা। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আচ্ছা, মাধ্যমে আচ্ছা। এমপ্লয়মেন্ট হ্যাঁ, এক্সচেঞ্জের মাধ্যমে তাদেরকে কাজ দেয়া বা Got it. এই গোটা প্রসেসটাকে তুলে আনা, সেটা কি ছিল না? সেটা তো ছিল। হুম। এবং আমি তোমাকে বলছি, যুবদেরকে অ্যাসিস্ট করতে হবে, তাদেরকে টাকা দিতে হবে যতদিন না চাকরি পাচ্ছে, আমাদের দাবি, অস্বীকার করবার কোনো জায়গা নেই। আবার আমি তোমাকে বলছি, এই যে সাইকেল দেওয়া ছাত্রছাত্রীদের হুম। বা স্টাইপেন্ড দেওয়া আগে ছিল না? ছিল, কিন্তু যেটা ছিল এর সাথে সাথে সেটা হচ্ছে যে আমরা বুঝতাম যে এটা দেওয়া মানে এটা কারোর জীবন হতে পারে না। তুমি ধরো, আমি তোমাকে প্রথমত একটা বলছি যে সরকারটা কিভাবে মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। 2016 সালে মমতা ব্যানার্জি বললেন আমার 100% কাজ হয়ে গেছে, 2021 সালে বললেন ডবল চাকরি। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে যুবসাথী প্রকল্পতে যারা গিয়ে লাইনে দাঁড়াচ্ছে 1,500 টাকা ভাতার জন্য, এরা কারা? ঠিক। আপনি যদি 100% কাজ করে দিয়েছেন আর আপনি যদি ডবল চাকরি দিয়ে দিয়েছেন, তাহলে এরা এলো কোথা থেকে? তার মানে সমাজের যে কি ভয়ঙ্কর অবস্থা এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি বলছেন আমি যারা চাকরি পাইনি আমি তাদেরকে কিছুটা সাহায্য করব, ভেরি ওয়েল, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জটা কোথায়? নেই। 3 নম্বর কথা হচ্ছে, এই গোটা যে প্রসেসটা আপনি শুরু করলেন খুব ভালো, এবার আপনি বলুন এখান থেকে চাকরিটা দেওয়ার জন্য আপনি কি প্রসেস নেবেন? তার কারণ বাংলায় নতুন শিল্প নেই, কলকারখানা নেই, সরকারি চাকরি মানে এখন মোটামুটি তৃণমূলের পার্টি অফিস থেকে আলু পটল বিক্রি করবার মতো টাকা বিক্রি করা, এই চাকরি বিক্রি করা, এটা দিকভ্রান্ত হয়ে যাওয়া। 1। 2 হচ্ছে, ধরো মহিলাদের হাতে একটা সাম্মানিক টাকা দেয়া, আমি তোমাকে আরো ভালো ভাষায় যদি বলি, খুব ভালো, অস্বীকার করবার কোনো জায়গা নেই। রেদার আমরা আসলে বেশি দেবো, আমি তোমাকে বলছি। কিন্তু বেশি দেবো এই কারণে নয়, শুধু ভোটে জেতবার জন্য নয়, বেশি দেবো এই কারণে দিয়ে আমরা এটা বলবো না যে সরকার তোমাকে এটাই দিল, এটাই শেষ না। 1977 সালে বামফ্রন্ট সরকার ক্ষমতায় আসবার পরে যে জমি, সেই জমির আমূল পরিবর্তন করা হলো ভূমি সংস্কারের মাধ্যমে। লাঙল যার জমি তার, কৃষকের হাতে জমি তুলে দাও, জমি তুলে চাষ করো, সেই চাষের ফসল একটা সময়কে পশ্চিমবাংলা তার বেনিফিট ঘরে তুলল। 1977 সাল। 8ম শ্রেণী অবধি বিনামূল্যে পড়াশোনা, ক্লাস 10 অবধি বিনামূল্যে পড়াশোনা, তারপর হলো ক্লাস 12 অবধি বিনামূল্যে পড়াশোনা। আমরা এবার বলছি আমরা যদি ভোটে জিতি তাহলে আমরা গ্র্যাজুয়েশন লেভেল অবধি বিনামূল্যে পড়াশোনা করাবো। আমরা দায়িত্ব নিতে হবে তো কাউকে। তুমি কাউকে আজকের 10টা দিনের জন্য কাউকে তুমি একটা টাকা দিয়ে সাহায্য করতে পারলে, কিন্তু তার ভবিষ্যৎটাকে তো তোমায় সুনিশ্চিত করতে হবে। আমরা সেইটার পক্ষে, আমরা সেটার পক্ষে। এবং সেটা যদি না হয়, আলটিমেট কি হবে? সবার বয়স এগিয়ে যাবে। আজ থেকে 10 বছর আগে যার 30 বছর বয়স ছিল, এখন 40 বছর বয়স, আর কি পড়ে কি রইলো তার জীবনে? আর ধরো এই যে সিভিক ভলেন্টিয়ার, যাদেরকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করেছে, এদের ভবিষ্যৎ কি? দিনের পর দিন হয়ে যাচ্ছে এরা সিভিক ভলেন্টিয়ার হিসেবে রয়েছে, এমনকি সিভিক পুলিশ পর্যন্ত না, দে আর সিভিক ভলেন্টিয়ার। এদের ভবিষ্যৎটা কোথায়? এদের ভবিষ্যৎটা কি? প্রশ্নের তো উত্তর দিতে হবে। এটাই তো তাদের সারা জীবন হতে পারেনি। এই রাজ্য সরকার মনে করে এটাই তাদের সারা জীবন। কনফ্লিক্টটা এই জায়গাতে, এই জায়গাটাকে আমরা পাল্টাতে চাই। সায়নদা, অসংখ্য ধন্যবাদ। মানে তোমার সাথে সত্যি কথা বলতে যত কথা বলার রয়েছে একটা এপিসোডে সম্ভব না শেষ করা, এবং আমার আশা থাকবে যে তোমাকে আবার যখন আমন্ত্রণ জানাবো আমি তোমাকে পাবো আবার। শিওর শিওর শিওর। তো সেটা হয়তো ভোট পরবর্তী কখনো সময় বা ইয়েতে। তোমার যদি আর কিছু বলার থাকে তুমি বলতে পারো। তোমার কেমন লাগলো ফার্স্টলি? খুবই ভালো, আমরা একটা খুবই ভালো ফ্রুটফুল আলোচনা করলে। মানে আমার মনে হয় তোমরা এতটা সময় পাও কিনা এরকম না, জেনারেলি পাই না। হ্যাঁ। খুবই ভালো, অনেকগুলো প্রয়োজনীয় কথা সেটা মানুষের সামনে উঠে আসবার একটা সুযোগ হলো। আমার বিশ্বাস তার মাধ্যমে ভালো কিছু হবে, সোসাইটিকে ভালো কিছু করতে হবে। তুমি যেমন যে পডকাস্ট করছি, পডকাস্টের মাধ্যমে তুমি যদি 10টা লোকের কাছেও সঠিক ইনফরমেশন তুলে দাও, তুমিও সোসাইটিতে ভালো কিছুই করছো। ফলে এই যত ভালো ভালো কাজ রয়েছে, আমরা সবাই যদি একটু একটু করে ভালো ভালো কাজ করতে থাকি, তাহলে সোসাইটিটা একটু ভালো থাকবে। সোসাইটির ভালো থাকা মানে শুধুমাত্র আমি ব্যক্তির ভালো থাকা নয়, আমার পাশের বাড়ির লোক যদি ভালো না থাকে, আমার সামনের বাড়ির লোক যদি ভালো না থাকে, আমার পাশের মানুষটা যদি ভালো না থাকে, তুমি মানুষ হিসেবে নিজে ভালো থাকতে পারবে না। তোমার 5তলা 6তলা বাড়ি, আমার একটা আইফোন, একটা গাড়ি হতেই পারে, কিন্তু তোমার আশপাশের পরিবেশটাকে যদি ভালো রাখতে হয়, তাহলে তোমার আশপাশের মানুষের সুখ দুঃখে সেটা সাথ দিতে হবে। ফলে তোমরা খুবই ভালো আলোচনা করলে, তোমাদের জন্য অনেক
শুভেচ্ছা। আমি খালি মানুষকে একটাই কথা বলতে পারি, যদিও বা এখনো ভোট ডিক্লেয়ার হয়নি, আগামী নির্বাচনে ভেবে চিনতে কোনো ধর্মীয় উস্কানিতে পা না দিয়ে ধর্ম জায়গাতে, মন্দিরের জায়গাতে, মসজিদের জায়গাতে সেগুলো থাকবে। এগুলো আপনার সংবিধান স্বীকৃত অধিকার। আপনি ধর্ম পালন করবেন, এটা আপনার অধিকার। আপনি ধর্ম পালন করবেন না, এটাও আপনার অধিকার। এর সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আপনারা যাকে খুশি ভোট দিন, শুধু রাজনীতির আঙ্গিকে চিন্তা করে ধর্মকে টেনে ভোট দেবেন না। আর এই আঙ্গিকে যদি ভোট দিতে হয়, চোখের সামনে আমরা ছাড়া আর কেউ থাকবে না। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।